আগে বাচ্চার লেভেলে নামতে হবে। অনেকবার বলেছি কথাটা, এটা খুব কঠিন, যে নিজেকে ওই জায়গায় নামাতে পারলে তবে ও খুলবে, আদারওয়াইজ খুলবে না। ওই একই কথা আমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে বলি, ও খুব সহজ সরল বাংলা ভাষায় ব্যাখ্যা করে দিল, ভীষণ সুন্দর লাগলো। মানে বিষয়টা হচ্ছে আমরা তো জেনারেলি এক্সপেক্ট করি যে বাচ্চা আমাকে ইমিটেট করবে, কিন্তু আমাদের স্পেশাল বাচ্চাদের ক্ষেত্রে হয় যে না, ওরা এটা পারছে না, এটা ওদের 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 অদক্ষতা বা ওদের একটা মানে উইকনেস, যেভাবে বলি আমি শর্টকামিং। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ওদের ইমিটেট করতে হবে, যে দাদা বললেন যে এটা এত সহজ না। অফকোর্স না, আমার দুটো মাস্টারমশাই ছিলেন অঙ্কের, যিনি হেড অফ দি ডিপার্টমেন্ট, তার অনেক ডিগ্রি অনেক কিছু, তিনি শুধু ভালো ছেলেদের পড়াতে পারতেন, সাধারণ ছেলেদের পড়াতে পারতেন না। কিন্তু যে অন্য যিনি ছিলেন অনেক টিচার এরকম দাদা, আমার দেখা মতো অধিকাংশ টিচার এরকম। আপনি যেটা বলছেন, অধিকাংশ টিচারই ভালো স্টুডেন্টদের ভালো পড়াতে পারে, মানে দুর্বল ছাত্রদের পড়ানো সহজ না। আমি জানি এই সেন্ট প্যাট্রিক্সে ছিলেন ব্রাদার মালকাই, মানে ওনার তো খুব ডিগ্রি টিগ্রি ছিল না, কিন্তু উনি এত সহজভাবে ছেলেদের সাথে মিশতেন, প্রত্যেকটা ছেলেকে বেতিয়ে একদম পাছা ফাটিয়ে দিত। বেটা ছেলেদের তো মানে দুষ্টুমি করলেই ঘুরে দাঁড়াও, পাছায় বেত। কিন্তু আবার ওই বাচ্চাটার সাথে এমন ভাবে মিশতো যে বাচ্চাটা কিন্তু ওকে খুব ভালোবাসতো, এবং ওনার পড়ানোর স্টাইল আলাদা, সব আলাদা। উনি পরবর্তীকালে এই দমদমে যে সেন্ট মেরিতে এসেছিলেন, তা আমি জিজ্ঞাসা করেছিলাম ভাইপোদের পড়ানোর সময় আপনি এখন পড়ান না কেন? বললো আমি পড়াই না, না আমি পড়াই, কিন্তু তোমাদের সময় তোমাদের মারা কোনোদিনে এসে জিজ্ঞাসা করেনি কি পড়ছে, ফার্স্ট হচ্ছে কিনা। এখানে দেখছো 40টা মা বসে আছে, ওদের যদি কাউরির একটা নম্বর কমে যায় না, খাউ মাউ করে আসবে। এদের জন্য আর পড়া হচ্ছে না, পড়ার সিস্টেমটাই পাল্টে গেছে। আচ্ছা ঠিক আছে দিদি, আমি একটা কথা বলি যে আমি প্রচন্ড প্রেশারের মধ্যে আছি আমার, মানে ফাইনাল এক্সাম নিয়ে। যে আপনার 1 ঘন্টা আগে শুরু করলাম 2টা সেকশনের এক্সাম, আবার 8টার সময়, মানে আমার সময় 3 ঘন্টা পরে আসলে কোশ্চেন করা হয়নি। তো আমি আজকে একদমই ব্যাক স্টেজে আছি, আপনারা চালিয়ে যান। হ্যাঁ আমি আছি, কিন্তু আমি কোনো পার্টিসিপেট করতে পারবো না, সরি। ঠিক আছে একদমই পারবো না। ঠিক আছে, আপনারা চালান। আচ্ছা আজকে বলো কোনটা পড়া হচ্ছে? মাঝখানে যেটা বাদ হয়েছে, বাদ গেছে, সেরকম একটা কিছু ধরেন। কারণ আগে দেখেন যেগুলো সে যেমন তামান্না আপার, প্রথমটা তো তামান্না আপাটা কি পুরোটা কমপ্লিট হয়েছিল প্রি প্রাইমারি, তাই না? না, আগের দিন সেকেন্ডারি স্টার্ট হয়েছিল তো, পড়া হচ্ছিল তো। আচ্ছা, তাহলে সেই জায়গাটা চলে যায়, একটু কষ্ট করে সবাই পার্টিসিপেট করেন, একটু করে নেন। আমি আজকের জন্য চাচ্ছি, আজকে আমি একদম পারবো না। দিদি সেকেন্ডারি বলো। আমি তো সোশ্যালটা করছি, অ্যানালাইসিস করছি। একটু পরে যাচ্ছি তোমার অ্যানালাইসিসে। আমি এখন যেটা যাব সেটা হচ্ছে একদম শুনতে যাব। পড়তে শুরু করো। কে পড়বে? সেকেন্ডারি হচ্ছিল তো? সেকেন্ডারি কে পড়ছিলে? বিলকিস ম্যাম এসছো? বিলকিস ম্যাম আসেনি? আমাকে তোমরা শুনতে পাচ্ছ? দিদি শুনতে পাচ্ছি, বিলকিস ম্যাম আসেনি তো দেখছি। তা আমার আজকে আবার বাবু খুব কাঁদছে। আচ্ছা আমি লাইনে থেকে বের করে নেই, একটু বের করে। হ্যাঁ সাইমা পড়তে শুরু করো। দাঁড়া ম্যাম আছো? ধারা ম্যাম আছো? দেখতে পাচ্ছি না কাউকে, শুনতে পাচ্ছি না কাউকে। উনি নাই, ওনার মেয়ে অসুস্থ ছিল মনে হয়, এখনো সুস্থ হয়নি। ঠিক আছে, আজকে সাইমা শেখরদা পড়তে শুরু করো। শেখরদা
আমরা বোধহয় সোশ্যালটাতে ছিলাম, হ্যাঁ সেকেন্ডারির আমরা সোশ্যালে ছিলাম। সোশ্যালে পুরো সোশ্যাল শেষ হয়েছিল না? না, সোশ্যালটা মনে হয় ধরেছিলাম শুধু। আচ্ছা, স্টার্ট করো। Politely to pass on the dishes he wants while having a meal. সে যখন খাচ্ছে তখন তার পাশ দিয়ে মানে খাবার নিয়ে গেলে সে খুব পলাইটলি এটা চাইতে পারে। হ্যাঁ, মানে বাচ্চা যখন খাবে তখন ওর পাশে কোনো জিনিস নিয়ে গেলে ও বলবে হ্যাঁ আমি খাবো, দেবে, বা আমাকে একটু জল দেবে। বিয়ে বাড়িতে অনেকে বলতে পারে না যে আমাকে একটু জল দেবে, আমাকে একটু নুন দেবে, আমাকে একটু পাঁপড় দেবে। এই জায়গাগুলো আমার ঘর থেকে বাচ্চাকে শিখিয়ে তুলতে হবে যাতে ও ওর প্রয়োজনীয় খাদ্যদ্রব্যটা চাইতে পারে। পরের পয়েন্ট দেখো, আমাদের বাচ্চারা কিন্তু চাইতেও জানে না। কতটা সরল হয় যে বাচ্চাটা চাইতেও শেখেনি, কিন্তু আমার নর্মাল বাচ্চা হলে অনেক কিছু চাইতো। জি, বলো পরের পয়েন্ট। 2 goes by walk to a shop or playground or friend's house in 1 kilometer periphery of the neighborhood and returns. অর্থাৎ সে 1 কিলোমিটারের মধ্যে কোনো শপের মধ্যে বা প্লেগ্রাউন্ডে অথবা ফ্রেন্ডের বাসায় যেতে পারবে এই পরিধির মধ্যে এবং আসতে পারবে, ব্যাক করে আসতে পারবে। বিলকিস ম্যাম, তুমি শুনছো আশা করব। এই জায়গাটা তোমার ছেলেকে ট্রাই করো যে 1 কিলোমিটার এরিয়ার মধ্যে বাচ্চাকে ছেড়ে দাও। বাচ্চা এই 1 কিলোমিটার রাস্তা হেঁটে আসবে, তুমি পেছনে থাকো, পেছনে ওকে ফলো করো ঠিকঠাক রাস্তা দিয়ে যাচ্ছে কিনা, কোনো বিপদ হলে সাথে সাথে ওকে এসে গাইড করো। তারপরের পয়েন্ট বলো। 3 buys 2 items written on a sheet from the shop near to his house, may not know account. অর্থাৎ সে তার যদি কোনো একটা কাগজের মধ্যে লেখা থাকে, তাহলে আইটেম লেখা থাকলে সে দুটো আইটেম নিকটস্থ কোনো দোকান থেকে সে কিনতে পারতেছে। তোমরা স্কুলে এটা ইন্ট্রোডিউস করতে পারো যে ধরো স্কুলে একটা মক স্টল করলে। মক স্টল বলতে ধরো চিপস রাখলে, লজেন্স ক্যাডবেরি রাখলে 58 টাকার, এবং তাকে ক্লাস টিচার বা ইরেজার রাখলে বা কিছু, তাকে ক্লাস টিচার বললে এটা নিয়ে আসো, চিলকুটে লিখে দিল, ও চিলকুটে লিখে লেখাটা নিয়ে তোমার কাছে আসবে, বলবে এইটা দাও। বুঝতে পারছো? may not know account মানে হিসাব না জানা থাকলেও সেটা পারবে। হিসাব না জানা, তোমার চিলকুট নিয়ে আসবে, আর অন্য ক্লাস টিচারের কাছে দাম জানা থাকবে। ক্লাস টিচার তো নিশ্চয়ই দামটা জানবেন, তো সেই অ্যামাউন্টটা ওর হাতে দিয়ে দেবে। ও সেই টাকাটা নিয়ে এসে ওই স্টলে, মক স্টলে এসে বাচ্চা বলবে আমাকে এটা দাও। বুঝতে পারছো? এটা তোমরা অর্গানাইজ করো। ধরো 5 টাকার একটা চিপস, পেরেন্টদের বলো 5 টাকা দিয়ে পাঠাবে, পেরেন্টরা দিয়ে পাঠাবেন। তারপর তোমরা এটা নিয়ে এরকম ভাবে কাজ করাও। তাহলে কি একটা মক এনভায়রনমেন্ট বাচ্চা দেখে নিল, শিখে নিল, তো বাচ্চা তখন এক সময় কি হবে, এটা করতে করতে ও কিন্তু বাজার দোকানের কনসেপ্টটা ওর কাছে ক্লিয়ার হবে, যেটা তুমি স্কুল এনভায়রনমেন্টেই ওকে দিয়ে দিতে পারবে। বুঝেছো? জি ম্যাম। পরের পয়েন্ট, when required introduce himself to new people who come to his house. তার বাসায় আসা যা নতুন কোনো লোকের সাথে সে নিজেকে পরিচয় দিতে পারবে। বাড়িতে আসার প্রয়োজনেও নয়, এমনি বিনা প্রয়োজনেও, যে আমার নাম অমুক, আমার নাম তো, কনভারসেশন করতে গেলেও তো লাগবে। তোমার নাম কি? আমার মার নাম এই, আমি এখানে থাকি। এই নিজের পরিচয়, সেলফ ইন্ট্রোডাকশন, বাচ্চাকে তোমরা স্কুল এনভায়রনমেন্টে খুব সুন্দর একটা করতে পারো, যে স্কুল ক্লাস হয়ে যাওয়ার পর প্রত্যেককে একটা জায়গায় বসাও এবং সেলফ ইন্ট্রোডাকশন
বাচ্চা একটা স্টেজ টাইপের করো, বেঞ্চের ওপর হোক, টেবিলের ওপর হোক, যেখানে এক একজন বাচ্চাকে ডাকো, সে এলো, সে বসলো, বসে সেলফ ইন্ট্রোডাকশন দিল এবং বাকি সবাই শুনলো, শুনে হাততালি দিল। এটা স্কুলে এরকম টাইপের অফ টাইমে এই একটা সেলফ ইন্ট্রোডাকশনের পার্ট অ্যারেঞ্জ করতে পারো। বা ছোট ছোট টপিকের ওপর যারা বলতে পারে তারা ছোট ছোট টপিকের ওপর বলানো, মানে অল্প অল্প করে ল্যাঙ্গুয়েজ ওদের দেওয়ানো। ধরো একটা বল হাতে দেখিয়ে দিলে, সেই সময় তোমার নাম বলো, তোমার পরিচয় বলো, আমার হাতে কি আছে, এটা কি বাবু, এটা সম্পর্কে 5টা সেন্টেন্স বলো তো। বুঝতে পারছো জি কত সহজ করে বাচ্চাকে শব্দ শিখিয়ে নেওয়া যায়। এবার ও যখন সেন্টেন্স গুলো বলছে তখন ওর পিয়ার গ্রুপদের বা টিচাররা শুনবেন এবং হাততালি দেবেন, এবং সাথে সাথে কি হবে, বাচ্চা এনার্জি পাবে। এই যে বাচ্চার সেলফ এস্টিমটা বেড়ে যাবে, লিডারশিপ এবিলিটি যাদের রয়েছে তারা কিন্তু এই জায়গা থেকে অনেক মানে দুম করে এগিয়ে যাবে। তুমি ভাবতে পারবে না কিভাবে ওর এই লিডারশিপ এবিলিটি ডেভেলপ করে গেল। এরম ভাবে কিছু প্রোগ্রাম প্ল্যান করতে হবে। ম্যাডাম, পরের পয়েন্ট। আমি আমার হ্যাঁ, ছাত্রকে কালকে এইভাবে পড়ানো শুরু করেছি বাহ, যে প্রত্যেকটাই যে ফ্রুটস ভেজিটেবল বা যা আছে তার উপরে 3টে করে, মানে ময়ূর আমাদের জাতীয় পাখি, ময়ূরের পেখমটা সুন্দর বা এরকম ছোট ছোট দিয়ে প্রত্যেকটার মধ্যে কাট করে দিই। প্রত্যেকটা বলতে পারবে না তোমার লিখতে পারবে? এখন বলাটা করি, তার লেখাটা তো তারপরে। একদম, এটা তুমি, হ্যাঁ বলো। সেলফ এস্টিমটা যে আপনি বললেন এটা খুব জরুরি। আসলে আমরা অনেক সময় নিজেরাও করি কি, বাচ্চাদের শেখাতে গিয়ে এটাই ভেঙে দেই, তো হ্যাঁ বাচ্চা আরো ভেতরে ইয়ে হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, এই জায়গাগুলো আস্তে আস্তে এক্সপোজার দিতে শুরু করো, দেখবে তোমার ক্লাসটাও অ্যাট্রাকটিভ ক্লাস হবে। তোমার একদিন ক্লাসে সবাইকে ডেকে এনে বললেন যে আজকে আমি পড়াবো না, টিচারদের ডেকে এনে বললেন আপনারা বসুন, তো ওরা ওদের সেলফ ইন্ট্রোডাকশন দেবে বা একটা কোনো কিছু সম্পর্কে বলবে। যে বলতে পারে বলবে, যে বলতে পারে না সে শুনবে, যে কবিতা জানে সে কবিতা বলবে, যে গান জানে সে গান বলবে, সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার পরে। এই যে ক্ল্যাপটাও পেলো, এই যে সবার সামনে বলতে হয় এটা ও বুঝলো, এইটাতে কিন্তু ও অনেক দূরে এগিয়ে গেল। বুঝতে পারছো? বলো, পরের পয়েন্ট পড়ো। 5. Greets and asks relatives or family friends to be seated when they come to their house. অর্থাৎ যখন কোনো বন্ধু বান্ধব বা ফ্যামিলির লোকজন আসে ওর বাসায়, তখন সে শুভেচ্ছা জানাতে পারছে এবং কোনো কিছু জিজ্ঞেস করতে পারছে। শুভেচ্ছা জানাতে পারছে এবং জিজ্ঞেস করতে পারছে। এই যে আজকিং, তুমি এই লিডারশিপ এবিলিটিটা যখনই নিয়ে কাজ করবে, যখনই এইগুলো স্কুলের মক এনভায়রনমেন্টে শিখিয়ে দেবে, এটা শেখরদা বলছে তুমি যখন পড়াবে বাচ্চাকে, তুমি বাচ্চাকে দিয়ে এই রকম ধরনের লাস্ট ছাড়ার আগে একটু গল্প করো এবং সেইখানে তুমি এই জায়গাগুলো ইন্ট্রোডিউস করো। তুমি তোমার পরিচয় দাও, তুমি কিছু বলো, কিছু গান করো, আমি শুনবো। তুমি কিছু বলো, কি বলবে? তুমি একটা বল দেখালে, টেবিল দেখালে, ও ওর ইচ্ছে মতো বলবে না। প্রথম হয়তো ওর ইচ্ছে মতো বলালে এবং পরে গিয়ে সেটা ও ওর ইচ্ছে মতো বলবে না। তোমার ইচ্ছে মতো তুমি যেটা বলাতে চাইবে ওকে দিয়ে সেটা বলাতে হবে। বুঝতে পারছো? বলো পরের পয়েন্ট। 6. Reads direction on the street, bus route, details and follows. অর্থাৎ সে বাস বা ট্রেনের যে কোনো বাসের রুট গুলো সে জানবে, পড়তে পারবে এবং সেটা অনুযায়ী সে ফলো করতে পারবে। এই যে বাস রুট ফলো করা, এটাকে বাইরে নিয়ে গিয়ে শেখাতে হবে। বাস রুট ফলো করা কিন্তু দেখো 11 বছর বয়স, আমরা কিন্তু শেখাতে পারি না।
জি এই জন্যই বাচ্চাগুলো প্রথম প্রথম ঠিক থাকে, তারপর আস্তে আস্তে কিরকম পিছিয়ে যায় দেখো, পেছাতে পেছাতে কত পিছিয়ে যায়। বাস রুট চেনানো, বাস রুটটা পড়তে শেখানো, কোন ট্রেনে করে যাওয়ার পথে স্টেশনটা পড়তে শেখানো। বাচ্চা হয়তো পড়তে শিখেছে, কিন্তু স্টেশনটা যে পড়তে হয় সেই এক্সপোজারই বাচ্চা পায়নি। বুঝতে পারছো? এই যে রাস্তায় বেরিয়ে বাচ্চাকে শেখানো কি লেখা আছে পড়ার চেষ্টা কর, এতে কিন্তু রিডিং এবিলিটি অনেক বেড়ে যায়। জি কিন্তু আমরা এগুলো করি না, বুঝি না করতে হবেটা কি, এখান থেকে সমস্যার সূত্রপাত। পড়ো। 7 রিড সাইনবোর্ডস, সে সাইনবোর্ড গুলো লেখা পড়তে পারছে। সাইনবোর্ড লেখা পড়তে পারছে। এই যে ছোট ছোট সাইনবোর্ড পড়ানোর অভ্যেস, দেখো এই জায়গাও কিন্তু আমাদের ল্যাক। আমরা কিন্তু এই ছোট ছোট সাইনবোর্ড পড়ার অভ্যেস করাই না। আমার বাচ্চা ইংরেজি পড়তে পারছে কি, ছোট সাইনবোর্ড তো দূরের কথা, আমি রিডিং পড়াই না। আমার বাচ্চা, তোমাদের মনে হয় একটা পাঠিয়েছি, একটা বাচ্চা ভালো ডান্স করছিল, তার একটা রিডিং পড়া। বাচ্চা লেটার চেনে সব, কিন্তু রিডিং কিছুতেই পড়তে পারতো না। তার কারণ মা সবসময় এক্সপোজার দিতেন। ব আর ল পড়লো, মা বলে দিলেন বল বল হয়। ক আর ল পড়লো, মা বলে দিল ক ল কল হয়। তারপর একটা পর, ও কিন্তু বুঝলোই না ব আর ল বল এই কথাটার উচ্চারণ কাকে বলে। ও মার মুখের কথা শুনেই ও বলছে বলো, মা বলছে বল। ও শিখলো কি, যে আমাকে ব আর ল পড়তে হবে আর পুরো উচ্চারণটা মা করবে, ওখানে আমার কোনো কাজ নেই। বুঝতে পারলাম জি কোথায় গিয়ে সমস্যার সূত্রপাত? সেখান থেকে বাচ্চার বার করতেই পারা যাচ্ছে না, কারণ ওই প্রম্পট নিয়ে ও হ্যাবিচুয়েটেড। যদি ওই প্রম্পটের বাইরে কোনো প্রশ্ন হয়, তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো? জি জি তো ওই প্রম্পটের বাইরে যদি কোনো প্রশ্ন হয় তাহলে বাচ্চা উত্তর দিতে পারবে না। তার মানে কি, প্রম্পটিংটা দিয়ে দিয়ে আমি বাচ্চার ইন্ডিপেন্ডেন্সি তৈরি করার যে জায়গাটা সেটাই নষ্ট করে দিয়েছি। তারপরে যদি আমি আশা করি বাচ্চা আমাকে ঠিকঠাক উত্তর দেবে, তাহলে তো সেটা ভুল আশা করব, তাই না? এই সমস্যাগুলো আমাদের বাচ্চা ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি ব্যারিয়ার হিসেবে কাজ করে। এই ব্যারিয়ার গুলো যদি আমি সত্যি দূর করতে পারি, তাহলে এই সমস্যাগুলো আস্তে আস্তে ওভারকাম করা যাবে। প্রম্পটটা দিদি আমরাও দেখি যে আমার এক্সপিরিয়েন্সও মানে খুবই ভয়ঙ্কর হয়ে যায় এক সময়, যে ও আর এখান থেকে বেরোতেই পারছে না, বা প্যারেন্টস চিন্তাও করতেছে না, বা টিচার চিন্তা করতেছে না যে এখান থেকে ফেড আউট হওয়া লাগবে। হ্যাঁ, শেখরদা যেটা ফেস করছে ভীষণ ভাবে। শেখরদা যে বাচ্চাটাকে পড়ায়, বাচ্চাটা ভালো বাচ্চা, ভালো লেভেলের বাচ্চা, কিন্তু লেভেল ভালো হলে তো চলবে না, আমাকে তো বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাটাই মা আর বাবা মিলে বসবে, আর মা আর বাবা মিলে প্রম্পট দিয়ে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, যে বাচ্চাটার যে সমস্যা, সেই সমস্যার জায়গাটা বাচ্চাটা রয়ে গেল, আর ওভারকাম করানো সম্ভব হচ্ছে না। ওই প্রম্পট নিয়েই বাচ্চাটা কাজ করবে। এবার স্কুলে গিয়ে আর অর্থাৎ কোনো জিনিসের উপরে কোনো লেভেল লেখা থাকলে, ওটা প্রাইসিং ট্যাগ বা লেভেল লেখা থাকলে ওটা পড়তে পারছে। তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম যে প্রাইসিং ট্যাগ পড়ানোর অভ্যেস করাও। প্রাইস কি লেখা আছে সেটা পড়বে, লেভেলে কি লেখা আছে, কত টাকা লেখা আছে সেটা বাচ্চা পড়বে।
এই অভ্যেসটা পজিটিভলি করাতে হবে। ধরো যে কোনো প্যাকেট এসছে, মানে আমার এসছে, ওর নামটা কি বলে, ওই পেস্টের বাক্স এসছে, পেস্টের কত দাম সেটাও যেমন পড়বে, আমার চকলেটের বাক্স এসছে, চকলেটের কত দাম সেটাও পড়বে, বাকি যত প্রাইস ট্যাগ আছে সব প্রাইস ট্যাগ করে ফেলবে বাচ্চা। এই লেভেলে বাচ্চাকে নিয়ে যেতে হবে। তারপরে পয়েন্ট পড়ো। buys correct postage from the post office when told। যখন তাকে পোস্ট অফিসে কোনো কিছু ইয়ে করতে হচ্ছে তখন সে কারেক্ট মানে সঠিক পোস্টেজ বলতে এখানে ডাক টিকেটটা মেবি লেভেলিং ইয়েটা যে কাগজটা বা যে কোনো জিনিস ওটা সে পোস্ট অফিস থেকে দেখতে পাচ্ছে। হ্যাঁ, কত টাকা স্ট্যাম্প কিনবো, কত 10 পয়সা স্ট্যাম্প, মানে 10 পয়সাই দেবো, তার বিনিময়ে আমি ওই 10 পয়সা স্ট্যাম্পটাই পাবো। এইটা যে বোঝার জায়গা, এটাকে তৈরি করার কথা বলছি, বুঝতে পারছো? আমি যদি 10 টাকা স্ট্যাম্প কিনি তাহলে 10 টাকাটা লেখা দেখে বুঝতে পারবো এটা 10 টাকা স্ট্যাম্প। পোস্ট কার্ডের দাম লেখাটা দেখে আমি বুঝতে পারবো পোস্ট কার্ডের দাম কত। বুঝতে পারছো? 10 tells gestures that the requires money to travel by bus, auto, taxi, train and aeroplane। অর্থাৎ সে যখন সে ভ্রমণ করতেছে যে কোনো ইয়াতে যানবাহনে তখন সে বলতে পারছে অথবা জেস্চার দিয়ে সে মানে ওই কত টাকা এটা সে বুঝাতে পারছে। হ্যাঁ, বাসে উঠেছি, বাসের টিকিট কাটবো, বাস কন্ডাক্টর দাদাকে আঙ্কেলকে জিজ্ঞেস করব বাস ভাড়া কত, সেই বাস ভাড়াটা দিতে পারবো, দিয়ে টিকিটটা নিতে পারবো। এই লেভেলটা চাইছে। বলো। Point 11 points out tells items of his choice in the restaurant। রেস্টুরেন্টের মধ্যে সে যে জিনিসগুলো পছন্দ করছে এই আইটেমগুলো সে পয়েন্ট আউট করে দেখাতে পারছে অথবা বলতে পারছে। দেখো, যে বাচ্চার আমার রিডিং নেই, পড়তে পারে না, যে বাচ্চা বলতে পারে না, তো সেও তো রেস্টুরেন্টে যাওয়ার অধিকার আছে তার। তো এবার সে যদি রেস্টুরেন্টে যায়, তার পছন্দ মতো যদি তাকে খেতে হয় তাহলে কি করবে? প্রত্যেকটা রেস্টুরেন্টে দেখবে যে মেনু লিস্ট, সেখানে পিক্টোরিয়াল মেনু লিস্ট করা আছে। এই কারণেই করা আছে, ওই পিক্টোরিয়াল মেনু লিস্টের ছবি দেখে ও মেনুটা অর্ডার করতে পারবে। বুঝতে পারছো? আর যদি মেনু লিস্টের ছবি না থাকে? প্রত্যেকটা মেনু লিস্টে ছবি থাকবে এখন বর্তমানে নিয়ম, কারণ ডিসএবিলিটি ল। না, আমি ছোট ছোট রেস্টুরেন্টে নেই। এটাই সমাজের দায়িত্ব, এটাই চেক করতে হবে। সমাজে তখন রিকোয়েস্ট করতে হবে, তখন আমাকে বুদ্ধি করে, হ্যাঁ, মোবাইলে ছবিগুলো বার করে তাকে দেখাতে হবে যে চিকেন খাবে না মাটন খাবে না প্রন খাবে না কি খাবে। অপশন যদি না থাকে তবে আইনত এই জায়গাটা, আর আমার মতো লোক হলে হোটেলের মালিককে সোজা ঘরে ঢুকে গিয়ে বলা যে নেক্সট মেনু লিস্ট আপনারা বার করবেন ডিসেবল ফ্রেন্ডলি, তাহলে সমাজে অ্যাওয়ারনেস হবে। যদি ছবি দিয়ে দেন তাহলে আমার বাচ্চাটা সুবিধা হয়। সেটাই, সে আপনার দোকান থেকে খেতে পারলে আপনারও সুবিধে, আপনার সেল বাড়লো, আমার সুবিধে, আমার বাচ্চাটা শিখলো। এরকম ভাবে বোঝাও, আশা করব মানে প্রপার ওয়েতে বোঝাতে পারলে কিছুটা রেসপন্স পাওয়া যাবে। 100% রেসপন্স আমরা কোথাও পাবো না, কিন্তু 1% পেলেও পেতে পারি। থ্যাংক ইউ ম্যাম, এটা আসলে বলার জিনিস। খুব আস্তে করে ভদ্রভাবে বোঝালে আমার মনে হয় বুঝবে, অসুবিধা হয়তো করবে না। দেখা যাক।
তারপরে অ্যাওয়ারনেসের জন্য তখন নয় যুদ্ধ করতে হবে। না, এটা তো মাথায় আসেনি আসলে, তো এটা তো বলতেই পারি। একদম। 12 ডিউরিং কনভারসেশন আস্ক রিলেভেন্ট কোয়েশ্চেন, অর্থাৎ সে কোনো একটা আলোচনার মধ্যে সে প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারবে। হ্যাঁ, কোনো একটা কনভারসেশন যখন হবে সে প্রাসঙ্গিক প্রশ্ন বা প্রাসঙ্গিক কথা বলতে পারবে। যদি কনভারসেশন নিয়ে আমরা কাজ না করি, বাচ্চার সামনে সব কথোপকথন না করি, তাহলে এই জায়গাটা আমাদের বাচ্চাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। বুঝতে পারলাম? বলো পরের পয়েন্ট। 13 রিমেম্বার্স ইনফরমেশন মনে রাখতে পারবে, মেসেজ এন্ড পাসেস অন অ্যাপ্রোপ্রিয়েটলি টু কনসার্ন পারসন, ভার্বাল অর জেস্চারাল, অর্থাৎ সে কোনো একটা ইনফরমেশন বা মেসেজ সে মনে রেখে এটা যে ব্যক্তি, সেই ব্যক্তির কাছে সেটা পাস করতে পারবে, এটা ভার্বালি অথবা সে অঙ্গভঙ্গির মাধ্যমে। হ্যাঁ, জেস্চারের মাধ্যমে। এবার দেখো, তোমরা একটা কথা বলবে যে চৈতালি দি ভার্বালি মনে রাখতে পারবে কি করে? মনে রাখবে, মনে রাখার চেষ্টাটা আমরা করছি না তাই মনে রাখছে না। আমি কি ওকে বলেছি এটা মনে করে রাখবি? কি বলেছিলাম কিছুক্ষণ আগে? কি খেয়েছিলাম মনে করে বল। আমরা যখন এই প্রশ্নটা করি, আমার বাচ্চারা খুব সুন্দর একটা কথা বলে। কি বলে বলো তো? ডাল, মাছ আর ভাত খেয়েছি। মা খাওয়ানোর সময় বলে দিয়েছেন ডাল, মাছ আর ভাত। বাচ্চাকে কিন্তু মা ক্লিয়ার করেননি ডাল মানে আজ মুসুর ডাল খেয়েছি, কাল কিন্তু মুগের ডাল খেয়েছি। বাচ্চা জানে ডাল মানে একটাই ডাল, আর কিছু ডালের ভ্যারিয়েশন হতে পারে, সেই কনসেপ্টটাই বাচ্চার নেই। আজকে কি খেয়েছি? মাছ খেয়েছি। বাচ্চাকে যদি জিজ্ঞেস করি কি মাছ খেয়েছো, বাচ্চা মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মা কিন্তু বলেননি আজকে কাতলা মাছ রেঁধেছি বাবা, কালকে রুই মাছ রেঁধেছি বাবা, পরশুদিন ট্যাংরা মাছ রেঁধেছি বাবা। কোনো রকমে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম না। যে মাছটা খাওয়াচ্ছি সে মাছটা রেখে তাকে দেখাতে হবে তো যে এই মাছটা খাওয়াচ্ছি। মাছটা বেছে টুকরো টুকরো করে ভাতের সঙ্গে মাখিয়ে দিলাম, আমার বাচ্চার ওই টুকরো টুকরো বাছা মাছটাকেই ও মাছ বলে মনে করছে। ওর কাছে কিন্তু আর কোনো অপশন নেই। আমরা কিন্তু ওকে এই জায়গাটা মিসগাইডেড হচ্ছে বাচ্চা, আমরা মিসগাইড করছি। এটা কিন্তু আমাদের কখনোই করা উচিত নয়। আমাকে ওকে বোঝাতে হবে কি খাওয়াচ্ছি, তবেই কিন্তু ও বুঝবে ও কি খাচ্ছে। ক্লিয়ার হলে? জি, এটা সত্যি আসলে তো। পরের পয়েন্ট। 14 narrates in 2 or 3 sentences about a past event without prompts, আর কোনরূপ সাহায্য ছাড়া সে কোনো একটা পাস্টের কোনো একটা যে কোনো ইভেন্টের সে 2-3 লাইনে এটা বর্ণনা করতে পারবে। ইফ নন ভার্বাল মেক সেলফ আন্ডারস্টুড বাই জেস্চার অ্যান্ড অ্যাকশন, যদি সে নন ভার্বাল হয় তাহলে সে অঙ্গভঙ্গির দ্বারা অথবা কাজের মাধ্যমে এটা বোঝাতে পারবে। বলো। এটার একটা এক্সাম্পল দাও, কি করে শেখাবে? যদি আপনি বলেন। ভেবে বলো কিভাবে শেখাবে? narrate 2-3 sentence। দুর্গা পুজো গেছে বা কোনো পুজো গেছে, কটা ঠাকুর দেখেছো, এটা ছবির মাধ্যমে, ছবি নিয়ে হলে সবচেয়ে ভালো হয়। এরকম ভাবে ফ্ল্যাশ কার্ড, ফ্ল্যাশ কার্ড, ছবি, জি
এটা দিয়ে খুব সুন্দর হবে। ফ্ল্যাশ কার্ড দিয়ে ফ্ল্যাশ কার্ড ফেলবে বাচ্চা, কিন্তু দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, হোলি, ক্রিসমাস সমস্ত ফেস্টিভ্যাল সম্পর্কে জানবে। ফেস্টিভ্যাল আসার আগে রেগুলার এই কনভারসেশন রেগুলার করাতে হবে, তবে বাচ্চা বুঝবে ফেস্টিভ্যালটা কি, কিভাবে সেটাকে এনজয় করতে হয়। প্রত্যেকটা স্টেপ ওর কাছে ক্লিয়ার করে দাও গল্প করতে করতে, আর কোনো চিন্তা থাকবে না। পরের পয়েন্ট। ম্যাম এটা তো ইয়ারও স্পিচেরও একটা দারুণ কাজ। এটা দেখো, স্পিচ, স্পেশাল এডুকেশন, ওটি কিন্তু সব একে অপরের পরিপূরক। এই আসলে সত্যি কথা ম্যাম, কোনোটাকে তুমি বাদ দিতে পারবে না, কোনোটা ছাড়া কোনোটা চলবে না। যদি কেউ মনে করেন শুধু স্পিচ থেরাপি করলেই সব হবে, তাহলে তিনি ভুল অ্যাসেসমেন্ট করছেন। যদি কেউ মনে করে শুধু ওটি করলেই চলবে, তাহলেও ঠিক একই পরিপ্রেক্ষিত ভুল অ্যাসেসমেন্ট হবে। যদি কেউ মনে করে শুধু স্পেশাল এডুকেশন করলেই চলবে, তাহলে কিন্তু ওই একই অবস্থা। সমস্যাটা তো সেইখানেই, সবাই যারা আছে তারা নিজেদেরটাকেই বড়, কি পেরেন্টস এইখানে খুব বিভ্রান্ত। আর দাদা একটা জিনিস কিন্তু স্পেশাল এডুকেশনেই কিন্তু বেসিক্যালি সবগুলো ডোমেন ধরা হয়, বরং আমি এটা আপনারা ভালো জানেন, আমি তো স্পেশাল এডুকেশনটা ভালো কোনটা কি না এটা দিদিও তো বলে সব সময়। না না, আমি এখনো জানি না। দিদি একজন স্পেশাল এডুকেটর, তিনি তো যেটা জানবেন এখন মানে সমাজে সবচেয়ে, যেমন এই যে সবসময় বলছেন না সমাজকে এগিয়ে আসতে হবে, কিন্তু সমাজে যারা স্পেশাল এডুকেটর, স্পিচ থেরাপিস্ট, এরা সবাই কিন্তু নর্মাল লোক, এবং সমস্যাটা সেইখানে তারাও তাদের কতটা মানে মনটাকে সেই জায়গায় নামাতে পারছে, সেটার উপরে খুব দরকার আজকে সবচেয়ে বেশি করে। তারা যদি এই জায়গাটা পথ না দেখায়, সাধারণ লোক সমাজ তার ফলো করবে, সেটাকে ফলো করানোর জন্য এগিয়ে আসতে হবে এনাদেরকে। এনারা নিজেদের মধ্যে, মানে আমি এইখানে অনেকগুলো দেখলাম, স্পিচ থেরাপিস্টকেও দেখলাম, সবাইকেই তো দেখছি, আমি লক্ষ্য করছি যারা আসছেন তারা তারটাই যেন বেশি বড়, এইটা একটা প্রমাণ করার জন্য চেষ্টা করছে। সত্যি দাদা এটা সত্যি। আমি কোথায় যাব? আমি ধরুন আমার হয়তো বাচ্চাটা নেয়, কিন্তু আমি মনে করি যে যাদের বাচ্চা আছে তারা কি শিখছে, আমি কি শিখছি। আমি দিদি একরকম বলছেন, ওই কি নামগুলো সবার মনে থাকছে না, তাদের ওগুলো আমি সব পড়ছি, কিন্তু তারা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই এই দিদি যে কথাটা বললেন সবাই সকলের পরিপূরক, এই জায়গাটা কিন্তু ব্যবহার করছেন না। সত্যি সত্যি। তাহলে আপনি ধরুন আজকে একজন স্পেশাল এডুকেটর, কিন্তু অন্য যারা বিলকিস ম্যাম, অমুক তারা এসছেন, তারা কি কি পাচ্ছেন, তারা তাদেরটা অ্যাটেন্ড করে আরো বরঞ্চ সমস্যায় পড়ে যাচ্ছে। যাই হোক, সরি। না ঠিক আছে দাদা, সত্যি কথা। দিদি কি আছেন? একদম আছি। এক মিনিট দাঁড়াও। সেটা সাহেদ ভাই যেটা বলেছেন না, একটা জায়গা প্ল্যাটফর্ম তৈরি করতে পারলে, সেইখানে যদি এইরকম ভাবে কাজের পরিবেশ তৈরি হয়, তাহলেই আমার মনে হয় এই ধরনের বাচ্চাদের সবচেয়ে বেশি উপকার আসবে। তা না হলে কতটা হবে, মানে আমি নিজে একজন মানে সাধারণ লোক হিসাবে, মানে এখনো আমি ঠিক নিজের উপরে ধারণাই তো করতে পারছি না। এবং আমি ধরুন যাই হোক, আমি তো একটা বাচ্চাকে পড়াচ্ছি যদিও, পড়াতে গিয়ে সামান্য কিছু অভিজ্ঞতাও তো আমার হচ্ছে। হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ বলো। 15 follows verbal directions to move from place to place within a building.
মানে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সে ভার্বাল কোনো ডিরেকশনকে সে ফলো করতে পারছে। বাঁদিকে যাও, ডান দিকে যাও। জি দেখো প্রথম থেকে বাঁ হাত ডান হাত চেনানো কত জরুরি। কেন চেনাবো? বাদিক ডান দিক কেন চেনাবো বাচ্চাকে? কোথাও গেলে আমি যদি না থাকি সামনে, আমি ফোনে যদি বাচ্চাকে ইনস্ট্রাকশন দিই এই দিক থেকে বাঁদিকে যা, ডান দিকে যা, বাচ্চা কিন্তু ফলো করতে পারবে। তাই জন্যই কিন্তু জরুরি আমার লেফট হ্যান্ড রাইট, প্রথম থেকে এটা শেখাতে হবে। বলো। না এটা কিন্তু বলছে বিল্ডিং এর মধ্যে কোথায় কোথায় যাচ্ছি। হ্যাঁ বিল্ডিং এর মধ্যেই তো বলছি, এটাই লাগবে। বিল্ডিং এর মধ্যেই তো বলছি যে ওপরে ওঠো, উঠে বাঁদিকের ফ্ল্যাটটায় চলে যাও, গিয়ে এই প্রসাদটা দিয়ে এসো বা এই পেনটা দিয়ে এসো। এটা তুমি ইনস্ট্রাকশন দিলে, বাচ্চাকে ইনস্ট্রাকশন শেখাচ্ছ। যে বাচ্চা বাঁদিক ডান দিক চেনে তাকে ফোনে বললে সিঁড়ি দিয়ে উঠেছিস, এবার বাঁ হাতের দিকে চলে যাও, বাঁ হাতে ফার্স্ট দরজাটায় বেল বাজাও, যাও ঢোকো, পেনটা দিয়ে চলে এসো। বুঝতে পারছো? এইটাই কিন্তু রাস্তায় কনভার্ট হয়। সোজা যা, সোজা গিয়ে বাঁদিকে, বাঁদিক থেকে বাঁদিকে একটু হাঁটলেই দোকানটা পাবি, বলি তো। জি এই হচ্ছে ব্যাপার। তার মানে কি আমার বাচ্চার শেখানো শুরু হবে আমার ঘর থেকে। বুঝতে পারলাম? জি ঘর থেকেই প্রথম, ঘর থেকে শিক্ষার শুরু, তারপরে বাচ্চা বাইরে বেরোবে। তার মানে বাচ্চা যদি কোনো প্রবলেম বিহেভিয়ার শেখে সবটাই কিন্তু সেটাও বর্তাবে ঘর থেকেই শিখছে। টিভির মাধ্যমে শিখুক, রেডিওর মাধ্যমে শিখুক, যার মাধ্যমে শিখুক, মাধ্যম যা কিছু হতে পারে, কিন্তু শিক্ষাটা প্রথম আসে কিন্তু ঘর থেকে। ভালো গুণটাও যেমন আসে, বাজেটাও কিন্তু সেই একই ভাবে বর্তায়। সুতরাং যারা মা হয়েছো, বাবা হয়েছো, তারা মাথায় রাখবে সব সময় যে আমি যেটা করছি সেটা কিন্তু আমার বাচ্চা ফলো করছে। আমি যদি টিভি চালাই, সেখানে যদি আমি টাইম মেনটেন না করি, বাচ্চাও কিন্তু টাইম মেনটেন করবে না। বুঝতে পারছো? মানে আমাকে টিভি দেখতে গেলেও আমার আজকে ছুটি আছে বলে সকাল থেকে রাত পর্যন্ত আমি টিভি নিয়ে বসে থাকবো, সেটা কিন্তু করা যাবে না। আমাকে যদি দেখে সে হেল্প করতে তার কাজে, তবেই তো সে আমার কাজে হেল্প করবে। আমি যদি বাচ্চার কাজে হেল্প না করি, বাচ্চার কাজে কখনোই আশা করতে পারি না তুমি আমার কাজে হেল্প করো। বলো। 16 হুম spontaneously tries to express ideas to other people or narrates incidents। অর্থাৎ সে অন্য তার আইডিয়া গুলো বা কোনো একটা ঘটনা সে স্বতঃস্ফূর্তভাবে সে বলার চেষ্টা করবে বা বর্ণনা করার চেষ্টা করবে কোনো একটা ঘটনা। ভেরি গুড। অনেক বাচ্চাই করে, বলতে পারবে, বলার চেষ্টা করবে। হ্যাঁ সেন্টেন্সে না বলুক, ওয়ার্ডে অন্তত বলতে পারে, এইটুকু বাচ্চাকে শিখিয়ে তুলতে হবে। বলো। আচ্ছা দিদি একটা প্রশ্ন ছিল এখানে, অনেক অটিস্টিক বাচ্চাদের এখানে দেখা যায় প্রবলেম হয় কি, দেখা যায় ওর 60-70টার মতো হয়তো ওয়ার্ড আছে স্টকে, কিন্তু সে এগুলো বলতেই চায় না বা কোনো একটা সেন্টেন্সে যেতেই চায় না, খুব প্রয়োজন না পড়লে কোনো কিছু বলছে না। ওই জায়গাটা কিভাবে কাজ করা? বাচ্চাকে এটা বলানো হয় না তাই বলছে না। ধরো 5খানা ওয়ার্ড ও জানে, আমি শেখাচ্ছিলাম, ধরো ব্যাট, ক্যাট, র্যাট, ম্যাট, হ্যাট, স্যাট, এই 7টা ওয়ার্ড বাচ্চা জানে। এবার বাচ্চা ব্যাট জানে, এবার যখন খেলতে যাচ্ছি ব্যাটটা দে, ব্যাটটা নে, ব্যাটের রং কি, ব্যাটটা দিয়ে কি করে, এই কনভারসেশন গুলো মা বা বাবা বা যিনি বাচ্চার সঙ্গে খেলছেন তিনি এই কনভারসেশন গুলো চালিয়ে যাবেন, রোজের পর রোজ চালিয়ে যাবেন, এবং বাচ্চাকে মানে ইনফ্লুয়েন্স দেবেন যাতে বাচ্চা বলে, রিওয়ার্ড দেবেন বলানোর জন্য।
বাচ্চা যাতে এই শব্দগুলো ব্যবহার করে বলতে পারে। বারবার ওকে এই শব্দগুলো ব্যবহার করে বলতে শেখাতে হবে প্রত্যেকটা কথা। কোনো পেরেন্ট ভুল করো না, বাচ্চা করলেই কাজটা করে দিও না। জল তেষ্টা পেয়েছে, বাচ্চা আঙুল দিয়ে দেখাচ্ছে জল জল জল, মুখে বলুক জল দাও, পুরো সেন্টেন্স না বললে কঠিন হয়ে যাও, জল দেবে না। যদি এটা করতে পারো বাচ্চা কথা বলার অভ্যেস তৈরি হবে, বাচ্চা বলতে পারবে, বাধ্য হয়ে বলবে। ওকে বাধ্য করো, ওকে এনভায়রনমেন্টে ফেলে দাও, বাধ্য হয় বলতে, তবেও বলবে। অটিস্টিক বাচ্চা নিড বেস কথা বলবে, নিড ছাড়া কোনো দিন কথা বলবে না। বুঝতে পারলাম? আমরাও ছোটবেলায় দেখেছি, আমার এক্সপিরিয়েন্সেও আছে, অনেককে দেখেছি যারা কথা বলতে পারতো না মানে ছোটতে, তাদেরকে আমার বাড়ির বড়রা কিন্তু সবসময় মানে কেউ কেউ ইনস্ট্রাকশন দিত যে ও যতক্ষণ যেটা চায় আঙুল দেখালেও দেবে না, ও কি চায় বলার চেষ্টা করুক। একদম, যতক্ষণ না বলতে পারছে ততক্ষণ কোনোভাবে বাচ্চাকে সাহায্য করা যাবে না। তাই করা হয় সবার ক্ষেত্রেই, সবার ক্ষেত্রেই তাই করতে হবে। আগে যখন হচ্ছিল স্পিচ থেরাপি নিয়ে কথা, এই মানে কি ম্যাম, সাইমা ম্যাম বোধহয় উনি বলছিলেন, তখন আমরা এটা আসিনি, মানে এই জায়গাটা, ওই যে স্পিচের জায়গাটাকে, এইটা বাবা মা যদি চেষ্টা করে না, বাবা মা বা বাড়ির লোক, ও যতক্ষণ না বলবে, বলতে হবে ইশারাতে আমি দেবই না। একদম তাই। ভাত খাবো, ভাত দাও, পুরো কথা না বললে কঠিন হয়ে যাও, একদিন না খেলে, হ্যাঁ এতে স্পিচও আসবে। হ্যাঁ, স্পিচের জন্যই বলছি, একদিন ভাত না খেলে কিচ্ছু বাচ্চা যায় আসবে না। না শুধু ভাত বলে না, কথা না বললে পছন্দসই জিনিস তারা চায়, সেটা দেখায়, সেগুলো একেবারেই দেবে না। হয়তো মেন ভাতটা হয়তো দিল কি দিল না আলাদা কথা, কিন্তু আদার্স কিছু একদম অ্যালাউ করবে না। একদম তাই। ও কিন্তু ঠিক বলতে, সে মানে আস্তে আস্তে বলবে কি আমি ও যেটা দেখাচ্ছে আমি যেন দেখতে পাচ্ছি না, হ্যাঁ তোমাকে বলতেই হবে। এই জায়গায় একদম তাই, একটু ভেতর থেকে ধপ করে বেরিয়ে আসবে। আমি দেখেছি, আমাদের লাইফে দেখেছি অনেককে। কারণ একদিন যদি তুমি 1 ঘন্টা জল না খাও তাতে বাচ্চা অসুস্থ হয়ে শেষ হয়ে যাবে না, কিন্তু ওই যে স্পিচটা ডেভেলপ করলো না, বাচ্চা কিন্তু সারা জীবন ওর জন্য পস্তাবে, ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সামান্য ভাত চাইলে ভাত না দিলে, কথা বলতে না বললে ভাত দেওয়া যাবে না, এই জায়গাটা যদি তুমি স্ট্রিক্ট হতে না পারো, সারা জীবনের নামে বাচ্চাটাকে শেষ করে দিলে। কিভাবে শেষ করে দিলে? বাচ্চাটা কিন্তু আর কোনোদিন কথা বলবে না। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? দিদি, কিন্তু আমার কাছে মনে হয় যে ও কি হলো, যদি ভাত কথাটা বলতে পারে তাহলে ও কেন বলবে না? এই ভা যদি নাও বলতে পারে, ভাত যদি নাও বলতে পারে, ভা কথাটা বলতে বার করতে হবে, ভাটা বার করাতেই হবে। বারবার ওর মুখের সামনে নিয়ে যাও, এর মুখটা ধরো, বলো ভা ভা ভা, শেখাও। একটা পেন দুটো ঠোঁটের মাঝখানে রেখে চেপে দাও, দিয়ে বলো পেনটা ধরে রাখ, তারপরে বলো ফু 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 দে। এবার ওই ফু দিতে গিয়ে পেনটা চেপে মুখটা গম্ভীর করে বলো ভা, দুটো ঠোঁটের মাঝখানে পেনটা দিয়ে বলো ভা, পেনটা পড়ে যাবে, বাচ্চা এনজয় করবে, ও ভা বলতে শিখে যাবে। এবার ওটা চ্যানেলাইজ করো, যখন ওর খিদে পাবে খেতে দেবে না যতক্ষণ পর্যন্ত ভা না বলবে, তারপরে ভাত আসবে। ভাত তো দূরের কথা, আগে ভ শব্দটা তৈরি হোক, ভ দিয়ে যে ভাত চাইতে হয় এই অভ্যেসটা তৈরি হোক। বুঝতে পারলাম? এইগুলো একেবারে পরীক্ষিত, একদম পরীক্ষিত। হাতে ধরে কাজ করিয়েছি,
তাই বলছি বহু বাচ্চার কিন্তু শব্দ তৈরি হয়েছে। মানে পার্ট 1 এর ব্যাচে সোমা দেবনাথ, ওর বাচ্চা আমার কাছে ক্লাস করাচ্ছে। আজকে নিয়ে হয়তো 5টা ক্লাস হবে, করানো হলো 5টা কি 6টা, 5টাই মনে হবে। তাতে কিন্তু ও পা বলছে, পা। আজকে অদ্ভুত রাইট পড়ার চেষ্টা করছে, ডাব্লু ডাব্লু। কি সুইট লাগছে তোমাকে, কি বলবো, ভীষণ মিষ্টি লাগছে। দেখো পার্ট 1 এর ব্যাচে সোমা দেবনাথ রয়েছে, ওর ফোন নাম্বারটা নিয়ে নাও, ওর সঙ্গে কথা বলতে পারো। কি সুন্দর ওর একটু একটু টা এসছে, আবার বাই বাই বলার চেষ্টা করছে। ওর কিন্তু সাউন্ড ছিল না, ওর ডিটেক্ট হয়েছে সিভিয়ার অটিজম ডিটেক্ট হওয়ার পর ওর মা প্রচন্ড কান্নাকাটি করেছে আমার কাছে সেদিন ফোন করে। আমি তখন সোমাকে বললাম, সোমা আমি দেখছি যদি কিছু করতে পারি। অসম্ভব চঞ্চল, ভীষণ হাইপার, কিন্তু সে এখন কি সুন্দর বসছে। তাহলে কি একটা শব্দ নিয়ে কাজ শুরু করব এইভাবে? শব্দ নিয়ে প্রত্যেকটা বাইলেভিয়াল সাউন্ড, গ্যালেটাল সাউন্ড, প্যালেটাল সাউন্ড পড়েছো, অষ্টবর্ণ, অনুনাসিক বর্ণ, তালব্য বর্ণ, এই বর্ণগুলো ধরে ধরে তৈরি না করতে পারলে শব্দ আসবে না। বর্ণ তৈরি করতে হবে। কিভাবে বর্ণ তৈরি করতে হয় সেই প্রসিডিওর গুলো নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হবে। ভ তৈরি হলে ভাত হয়, ভাত চাইতে হয়, পুরোটাই একসাথে এসে যাবে। বুঝলাম? বলো, পড়ো। 17 appropriately uses past, present and future tenses of verbs in sentence. মানে সে টেন্স গুলো সে অনুযায়ী সে বলতে পারবে, মানে ইউজ করতে পারবে তার কথার মধ্যে। হ্যাঁ, এখন খাবো, খেয়েছি, খাচ্ছি। তোর আর খেতে হবে না। এই যে জায়গা, এই জায়গাগুলো দরকার। বোঝা গেল? গতকাল, আজ, আগামীকাল এগুলো কাজ। আজ, আগামীকাল, গত, ক্যালেন্ডার অ্যাক্টিভিটি দিয়ে ভীষণ ভালো শেখানো যায়। আজকে কত তারিখ, সকালে উঠে বাচ্চা সার্কেল করো, কি বার সেটাকে সার্কেল করো। তাহলে কালকে কত তারিখ ছিল, যেখানে সার্কেল করেছো তার আগে কত তারিখ ছিল দেখো, তাহলে কালকে ওই তারিখটা ছিল, কালকে চলে গেছে, তাই কেটে দাও। আর আসছে কাল কত তারিখ হবে দেখো, আজকে যেখানে সার্কেল করেছো তারপরে যে তারিখটা আছে সেটা আসছে কাল হবে, তাহলে তার তলায় একটা আন্ডারলাইন করো। এবার সকালে উঠে যখন বলবে আজকে কত তারিখ দেখ, কালকে আন্ডারলাইন করেছিলিস, সকালবেলা ঘুম থেকে উঠেছিস, রাত চলে গেছে, তাই 30 তারিখ চলে গেছে, আজ 31 তারিখ আন্ডারলাইন করেছিলিস, সার্কেল কর ওটা, আজ ওটা 31 তারিখ। তাহলে কালকে কোন তারিখ চলে গেছে, সার্কেল করেছিলে কালকে 30 তারিখ, 30 তারিখটা কেটে দাও, 30 তারিখটা তোমার চলে গেছে। বুঝতে পারলাম? ক্যালেন্ডার অ্যাক্টিভিটি, ক্যালেন্ডার দিয়ে বাচ্চাকে শেখাতে হবে, না হলে বাচ্চার দিনক্ষণ, সাল, তারিখ কিচ্ছু বুঝবে না। তোমার নামে তোমার বাচ্চার খুব সুন্দর বয়স, এই সমস্ত কিছু নিয়ে তুমি উঠে পড়ে লাগো, যখন তোমার বাচ্চা 18 বছর হবে তুমি নিজেই চিনতে পারবে না তোমার বাচ্চাকে, ভাববে আজ থেকে যখন 5 বছর বয়স ছিল তখন আমার বাচ্চা কি ছিল, আজ আমার বাচ্চা কোথায় চলে গেল। এই লেভেলে পড়ার চেষ্টা করো, বুঝতে পারবে না এক সময় বাচ্চার কি পরিবর্তন। জি দিদি।
আর যদি এখন আরাম করো তাহলে ওই দিন অনেক দূর হয়ে যাবে। সুতরাং লেগে পড়ে থাকো, হবেই হবে, গ্যারান্টি দিচ্ছি আমি, হবেই হবে। ঠিকঠাক মেথডে শেখাও, হবেই হবে। সবার হয়েছে, তোমার বাচ্চার কেন হবে না? বলো। দিদি এটা শেষ, সরি 18 নাম্বার, speaks express gesturally clearly enough to be understood by someone who is not familiar। অর্থাৎ অপরিচিত কাউকে সে মানে এমন ভাবে সে নিজেকে বলতে পারছে বা যে কোনো জিনিস জেস্টারালি এক্সপ্রেস করতে পারছে যাতে সে অন্য কেউ, অপরিচিত অন্য কেউ বুঝতে পারতেছে। নিজেকে এমন ভাবে বোঝাতে পারবে যে অপরিচিত কাউকে সে বুঝতে পারছে, মানে অপরিচিত লোকের কাছে যাবো না, সেটা বলছে তো? না ম্যাম, অপরিচিত লোককে নিজেকে এক্সপ্রেস করতে পারতেছে। ও অন্য কেউ ওকে যাতে যে, বুঝতে। হ্যাঁ, এমন ভাবে নিজেকে বোঝাতে পারছে অপরিচিত লোককে, অপরিচিত লোক যাতে ওকে বুঝতে পারে, সেই জায়গাটাও বোঝাতে পারছে। ধরো কোন একটা বাচ্চাকে বেড়াতে নিয়ে গেলাম, সেই চিৎকার চেঁচামেচি কান্নাকাটি রাগারাগি করলো, অশান্তি করলো, ঝামেলা করলো, তাহলে কি অপরিচিত ব্যক্তি ওকে বুঝতে পারলো না কি ওর অসুবিধা হচ্ছে? আমরা তখন কি বলবো, বাবু কি অসুবিধা হচ্ছে, পেট ব্যথা করছে, কষ্ট হচ্ছে? বাচ্চা বোঝাতে পারলো না। কিন্তু বুঝবে কি করে? ও বাচ্চাকে যদি শেখানো যায় তোমার কি সমস্যা হচ্ছে, কি কষ্ট হচ্ছে, তুমি মুখে বলো, বা যারা বলতে পারে না তারা জেস্চার করে দেখাও, তাহলে তো সমস্যার সমাধান করতে পারবো। তোমার জল তেষ্টা পেয়েছে, তোমার খিদে পেয়েছে, তুমি চা খাবে, কিছুই বোঝাতে পারছে না বাচ্চা। এই এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ গুলো বাচ্চাকে শিখিয়ে তুলতে হবে, যাতে বাচ্চার কি সমস্যা হয়েছে সেটা যাতে বোঝানো যায়। পরের পয়েন্ট। বোঝাতে পারে। হ্যাঁ, ডাক্তার ভীষণ দরকার এই ব্যাপারটা নিয়ে, কারণ ডাক্তারকে যদি আমি বোঝাতে না পারি যে আমার কষ্টটা কোথায়, দাঁতে কষ্ট, পেটে কষ্ট, না গলায় কষ্ট, তাহলে কিন্তু ডাক্তারের পক্ষে বোঝা কোনোভাবেই সম্ভব হবে না। বুঝতে পারলাম? ম্যাম এটা শেষ, এরপর একাডেমিক। এবার তো ভাইটাল জায়গা। একাডেমি অল্প আছে। একাডেমিক কটা কত আছে? 8টা না কটা? না না, পড়ে নাও। 12টা। না 12টা পড়ো পড়ো, একাডেমি পড়ো। names of vegetables, fruits, ingredients, pulse, cloths, etc. অর্থাৎ সে ভেজিটেবল বা ফল বা যে কোনো জিনিস বা উপকরণ বা ডাল, কাপড়, এগুলো সে নাম বলতে পারছে, পড়তে পারছে। ফলের নাম পড়তে পারছে, ভেজিটেবলস এর নাম পড়তে পারছে। কেন পড়তে পারবে, কেন দরকার আছে বলো তো? আজকে বাচ্চা যদি একটা কোথাও যায় ইম্পর্টেন্ট কিছু কিনতে, কিছু জানতে, ধরো একা গেল, ওর ইম্পর্টেন্ট কিছু দরকার হলো, তো সেইটা যখন ও কিনতে যাবে তখন তোকে পড়তে হবে নামটা, তবে তো ওই জায়গাটা লেখা। মলে গেল, মলে যদি আম কিনতে চায়, আম লেখা দেখবে, তবে তো সে বলবে আম, তাই না? পরের পয়েন্ট পড়ো। Reads names of weekdays, অর্থাৎ 7 দিনের নাম সে পড়তে পারছে। হ্যাঁ, 7 দিনের নাম পড়তে পারছে। ক্যালেন্ডার অ্যাক্টিভিটি করালে 7 দিনের নাম কিন্তু বাচ্চা আরাম করে পড়তে পারবে। 3 reads names of months, মাসগুলোর নাম মাসের নাম পড়তে পারে। 12 মান্থের নাম ক্যালেন্ডারে পড়ার অভ্যেস করাও, দেখবে মাসের নাম পড়তে পারবে। পরের পয়েন্ট। 4 does simple addition, 1 digit when given either vertically or horizontally, অর্থাৎ আড়াআড়ি অথবা সোজা দিলে সে এগুলো করতে পারছে, যোগগুলো। সিঙ্গেল ডিজিটের অঙ্ক করতে পারবে। এই লেভেলে তুলতে হবে, বলো। আমি 7 বছরের বাচ্চাদের এই লেভেলে তুলে দিই,
সিঙ্গেল ডিজিট অঙ্ক করতে পারে, 8 থেকে 9 বছরে ডাবল ডিজিট এবং ক্যারি, 10 বছরের মধ্যে বোরোইং আমার টার্গেট পিরিয়ড থাকে। যখন বাচ্চা 11 বছরে পড়বে, সেকেন্ডারিতে যাবে, তখন সে কিন্তু পড়াশোনার বাচ্চা হবে। প্রাইমারি এডুকেশন, বেসিক এডুকেশন আমার বাচ্চা কিন্তু গ্রহণ করার মতো এবেল তৈরি হবে, না হলে কিন্তু আমার বাচ্চা কোনদিন বেসিক এডুকেশন কমপ্লিট করতে পারবে না। সেকেন্ডারি এডুকেশনে যেতে হলে, বেসিক যদি পাঠাতে চাও, বেসিক এডুকেশন তৈরি করো 5 বছরের বয়সে বাচ্চাদের থেকে। মাইল্ড টু মডারেট আর এডুকেবল, মাইল্ড থেকে মডারেট বাচ্চারা এডুকেবল। আমি বলছি না, সারা পৃথিবীর গবেষণা বলছে দে আর এডুকেবল। এবার বলো, বেসিক এডুকেশনটা শেখাতেই হবে, তারপরে সেকেন্ডারি এডুকেশনে যাবে, তারপরে সিনিয়র সেকেন্ডারি এডুকেশনে যাবে। বাচ্চাদের কিন্তু এই লেভেলে নিয়ে যাওয়া সম্ভব হয়। টার্গেট করো লাইফে, টার্গেট না রাখলে, গোল না নিলে কোনোভাবেই তোমরা অ্যাচিভ করতে পারবে না। পরের পয়েন্ট, 5 does simple subtraction 1 digit, অর্থাৎ সে 1 ডিজিটের বিয়োগ গুলো করতে পারছে। তাহলে দেখো, সিঙ্গেল ডিজিট বিয়োগ করতে পারছে মানে বেসিক এডুকেশনের লেভেলে উঠে যাবে। টার্গেট থাকতে হবে 5 বছর বয়স থেকে ওকে এই লেভেলে তুলে, ওই সময় যখন 11 বছরে যাবে তখন কিন্তু বেসিক এডুকেশন রেডি হয়ে থাকবে, এই সব ডোমেন গুলোতে প্লাস 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 হয়ে যাবে। তার মানে আমাকে কোন বছর, কেন আর্লি ইন্টারভেনশন খুব জরুরি? আমার বাচ্চা 2 বছর বয়সে ডিটেক্ট হয়েছে অটিজম, এবার আমাকে লেগে পড়ে থাকতে হবে। আর একটা জিনিস খুব বাজে, যে আজ এই ম্যাডামের কাছে যাই, কাল অন্য ম্যাডামের সাজেশন নি, পরশুদিন অন্য ম্যাডামের সাজেশন নি, তা না। তোমরা ট্রেনিং করে এবেল হয়ে গেছো, যে ম্যাডাম তোমার বাচ্চাকে কাজ করাবে সে এবেল কিনা সেটা জাজ করে নেবে। যদি না এবেল হয়, তার কাছে বাচ্চা রেখে সময় নষ্ট করে লাভ নেই। তোমরা নিজেরা বাচ্চাকে ওই টার্গেট পিরিয়ড নিয়ে কিভাবে এগোতে হবে টিচারদের সাহায্য করো, কারণ তোমাকে বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতেই হবে। পরের পয়েন্ট, 6 does 2 digit addition without carry over, তারপর সে 2 ডিজিটের ইয়েগুলো যোগগুলো করতে পারবে। 2 ডিজিটের যোগ করতে পারবে সিঙ্গেল ডিজিট শেষ হলে পরে, উইদাউট ক্যারি ওভার। 10-এর বেশি না, 10-এর নিচে হবে। কিসে? এই ক্যারি ওভার মানে 10-এর কম হবে। 7 + 2 2 ডিজিট, কিন্তু ক্যারি ওভারটা এখানে কি হবে? ক্যারি ওভার মানে হাতে ধরা অঙ্ক যেটাকে বলি। 7 আর 3 10 হয়ে গেলে একটা আবার 10 হ্যাঁ, মানে ওই শূন্যগুলো ইয়েগুলো যোগের হাতে রাখাগুলো বাদ দিয়ে হাতে রাখা অঙ্ক করতে পারবে যোগ, হাতে ধরা যোগ ক্যারি ওভার বলে। 11 বছর বয়সের মধ্যে এই যে ক্যারি ওভার আমি 11 বছর বয়সের মধ্যে রেডি করব। আমি যদি 10 বছর বয়সের মধ্যে সিঙ্গেল ডিজিট অ্যাডিশনের যতগুলো স্টেপ হয় সব কমপ্লিট করে প্র্যাকটিস করিয়ে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার না করতে পারি, তাহলে কিন্তু আমি ডবল ডিজিটে যেতে পারবো না। কেন 5 বছর বয়স থেকে যুদ্ধটা শুরু হবে? যখন সে 10 বছরে যাবে, তার পুরো অ্যাডিশনের সিঙ্গেল ডিজিটের স্কিল রেডি হয়ে যাবে। বুঝাতে পারলাম? কারণ 11 বছরে আমাকে ডাবল ডিজিটে ক্যারি ওভার, বোরোইং সব ধরে ফেলতে হবে। বুঝতে পারছো? জি। পরের পয়েন্ট, একটা প্রশ্ন ছিল, আপনি ওই যে আরেকদিন বলছিলেন যে লং টার্ম মেমোরির ব্যাপারটা, এটার কি স্পেসিফিক কিছু আছে যে আমি কিভাবে আমার স্টুডেন্টের ক্ষেত্রে আমি এটা বুঝতে পারবো, বা কোন জিনিসটা দিয়ে আপনি বলছিলেন একটা পয়েন্ট, আমি ভুলে গেছি জিনিসটা। ড্রিলিং বলে ওটাকে। তুমি যত প্র্যাকটিস করাবে,
99 বার কোনো শব্দ যদি শর্ট টার্ম মেমোরিতে রিং হয় তবে সেটা লং টার্ম মেমোরিতে যায়। তার মানে আমাকে কতবার বলতে হবে কোনো কিছু বোঝাতে গেলে, প্রত্যেকটা মুহূর্তে সেটাকে ড্রিলিং করাতে হবে। আমাকে রেগুলার অ্যাডিশন নিয়ে ভাবতে হবে, অ্যাডিশন নিয়ে পড়ে থাকতে হবে। শুধু রেগুলার পড়ে থাকলে হবে না, দুটো দুটো কটা হয় 4টে, এই আঙুলে কর গুণের যোগ কর, বলে বলে তোকে 3টে জিনিস দিলাম, আরো 2টো জিনিস দিলাম, কটা আছে গুণ, ঘরে কটা প্লেট আছে গুণে রাখ, ঘরে কটা চামচ আছে গুণে রাখ। মানে জেনারেলাইজেশনটা দিয়েই তো বুঝবো ম্যাম যে মানে লং টার্ম মেমোরিতে চলে গেছে। যখন ও ইন্ডিপেন্ডেন্ট করতে পারবে তুমি তখনই বুঝতে পারবে ওটা লং টার্ম মেমোরিতে চলে গেছে। তোমাকে আর ক্লু দিতে হচ্ছে না, বলতে হচ্ছে না, বোঝাতে হচ্ছে না। যতক্ষণ না সেল ডাউন এরিয়া থাকছে, কখনো কখনো করছে কখনো কখনো করছে না, এই অবস্থায় থাকা মানে এখনো ড্রিলিং আরো দরকার। সেই ড্রিলিংটা হচ্ছে না যতটা ড্রিলিং ওর ক্ষেত্রে প্রয়োজন। বুঝতে পারলাম? আচ্ছা জি ম্যাম, থ্যাঙ্কস। আরো ড্রিলিং করে ওই লেভেলটাকে তুলে দিতে হবে, এবং ড্রিলিংটা এত স্ট্রংলি করতে হবে আমি যা টার্গেট এরিয়ায় তুলবো বছরের মধ্যে, 1 ইয়ারের মধ্যে। বুঝেছো? কঠিন কাজ। জি যারা এ করো, মানে আমার ভিডিও গুলো দেখছো, বারবার ফলো করো, ওখানে সব মেথড দেওয়া আছে। আমার টার্গেট থাকে 3 মাস, 6 মাস, 1 বছর ম্যাক্সিমাম। 2 বছর সময় লাগে না তুলতে আমার, নেবই না। আমার 4 মাস করে ইভ্যালুয়েট হয় তো, প্রত্যেক মুহূর্তে আমি ইভ্যালুয়েট করি বাচ্চাকে যে আজকে কি করলো, কালকে কি করলো, কেন গেল না আমার, কেন 3 দিন সময় লাগলো, আবার নিজের স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করে নি যে কিভাবে। তার মানে আরো টাস্ক অ্যানালিসিস, আগের বার শিখিয়েছিলাম আরো ছোট ভাঙতে হবে, এবার আমি খাতা পেন্সিল পেন নিয়ে বসি টাস্ক অ্যানালিসিস করতে, কোথায় আরো ছোট করে ভাঙবো, বাচ্চার স্পেসিফিক কোন জায়গায় অসুবিধা হচ্ছে, ঠিক সেই জায়গাটা ভাঙতে না পারলে তুমি ওকে ওভারকাম করাতে পারবে না। আমি এখনো কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে কাগজ কলমে ওয়ার্ক করি, টাস্ক অ্যানালিসিস করি আফটার ক্লাস, ডে টু ডে। সুতরাং টাস্ক অ্যানালিসিসটা যদি তোমরা না করো কোনোভাবেই কাজ শেখাতে পারবে না। থ্যাংক ইউ ম্যাম। পরের পয়েন্ট, হ্যাঁ বলো। তারপর হচ্ছে 7 ডাজ 2-digit সাবস্ক্রিপশন উইদাউট বরোইং, মানে ধার করে আনা 2টি সেটের ধার করে আনা, ধার করা ছাড়া ইয়েগুলা বিয়োগগুলা করতে পারবে। বড়, হ্যাঁ, ওই হাতে ধরা বিয়োগ, ধার করা বিয়োগ, বিয়োগ অঙ্ক, হাতে ধরা বিয়োগ গুলো 2 ডিজিটের করতে পারবে। সেই প্রথম স্টেপটা ভালো করে সিঙ্গেল ডিজিট তুলতে পারলে তবে কিন্তু এগুলো পারবে, না হলে পারবে না। কারণ সিঙ্গেল ডিজিটে এত সুন্দর করে তুলে দিতে হবে যাতে ডবল ডিজিটে সমস্যা না হয়। ওই জন্য বলেছি টাস্ক অ্যানালিসিস করলে বুঝতে পারতে ডবল ডিজিটের কোথায় কোথায় বাচ্চার সমস্যা হতে পারে, সেই জায়গাগুলো আরো ফাইনলি ভাঙতে হবে। মেনলি এই কোর্সে আমি তোমাদের টাস্ক অ্যানালিসিস আর স্ট্র্যাটেজির উপর জোর দেবো। পরের পয়েন্ট, কারণ আগের বার তোমরা খুব ফাঁকিবাজি দিয়েছো টাস্ক অ্যানালিসিসে, ওই জন্য পার্ট 1 এর গ্রুপটাকে এবার আমি চেপে ধরে করেছি টাস্ক অ্যানালিসিসটা। বলো। 8 able to relate the computations to daily living situation, অর্থাৎ তার ডেইলি লিভিং অবস্থার মধ্যে দিয়ে সে বিভিন্ন রিলেট করে গণনা করতে পারবে, গণনাগুলা বা গণনা থাকলে এগুলো করতে পারবে। যেমন 2টা চেয়ার, 2 চামচ চিনি দাও, ডেইলি লিভিং অ্যাক্টিভিটি। আব্বুকে 1 চামচ চিনি কাপে গোল, আমার কাপে 1 চামচ চিনি গোল, নানার কাপে 1 চামচ চিনি গোল।
বাচ্চা 1 চামচ করে চিনি তুলে 3টে কাপে দিয়ে গুললো, 3 চামচ চিনি হলো। ক কাপ চা হবে জিজ্ঞেস করে আসো। 4 কাপ চা হলে 4 চামচ চিনি জলের মধ্যে দাও, 4 চামচ চা পাতা জলের মধ্যে দাও। কাউন্টিং। 1 কাপ চাল দাও, 1 কাপ আটা নাও। ডেইলি লিভিং অ্যাক্টিভিটি। আচ্ছা ম্যাম, এটা 6 নাম্বার, এটা যোগ বিয়োগের পর এই 8 নাম্বারটা আসলো কেন? বলো। যোগ বিয়োগ শেখালে তুমি হাতে কলমে। যোগ বিয়োগ, ওয়েট। জি যোগ বিয়োগ শেখালে তুমি হাতে কলমে। এবার এটা জেনারেলাইজেশন যাচ্ছে। যে কাউন্টিং তুমি হাতে কলমে শিখেছো, তোমার দৈনন্দিন জীবনে সেই কাজগুলো লাগাবে। কি কাজ? 4টে কাপে 4 চামচ, 2টো ঘরে 6টা বালিশ, তার মানে আমার 12টা বালিশ লাগবে। বুঝতে পারছো? যোগ শেখালে তো। 2 জন লোক আসবে, তার জন্য 2টো 4টে বালিশ। একজনের জন্য 2টো বালিশ হলে 2 জনের জন্য কটা বালিশ লাগবে? তাহলে ওই 4টে বালিশ গুছিয়ে রাখো। এই কারণে এটা হায়ার কনসেপ্ট। গুনে যাবে এরপরে। এটা ক্লিয়ার কনসেপ্ট। যে অঙ্কটা খাতায় কলমে করালাম তার জেনারেলাইজেশন। একটা চিপসের পাতা কিনেছি 5 টাকা, 5 আর 5। আরেকটা চিপসের পাতা কিনবো 10 টাকা দেব। জেনারেলাইজেশন। কি করছি? অঙ্ক করছি। ক্যালকুলেশন শিখিয়ে কি লাভ? এই লাভ। বুঝতে পারলাম? অনেকেই মনে করো পড়াশুনো শিখিয়ে কি হবে? এইগুলো হবে। এই জন্যই পড়াশুনো শেখাতে হবে, আর কোনো রাস্তা নেই। বুঝতে পারলাম? হ্যাঁ ম্যাম, এখন ঠিক আছে। বেসিক এডুকেশনটা এই জন্যই দরকার, কারণ ওর ভোকেশনাল সবকিছু এটার উপরে ডিপেন্ড করে আছে। দিদি আপনি মিউট হয়ে গেছেন। বলো। ও জি। 9, বলো। writes names of at least 5 vegetables, fruits, cloths, ingredients, pulse. Specify, অর্থাৎ স্পেসিফিক ভাবে সে 5টা ভেজিটেবলস, কমপক্ষে 5টা ভেজিটেবল, ফ্রুট ইত্যাদির নাম সে লিখতে পারবে। দেখো, এতক্ষণ শেখালে তুমি পড়তে পারে, এখন শেখাবো লিখতে পারছে কিনা। রিডিং, রাইটিং এন্ড ম্যাথামেটিক্স, তবেই কিন্তু ফাংশনাল একাডেমি হয়। রিড করবে, লিখতে পারবে, প্লাস ম্যাথামেটিক্স করতে পারবে, তবেই কিন্তু আমি অল ওভার ডেভেলপমেন্ট পাবো, আদারওয়াইজ পাবো না। তো সুতরাং তোমাদের কি কাজ করতে হবে? আমাকে বাচ্চাকে লেখাতে হবে। যে 5টা ভেজিটেবলস এর নাম চিনতে পারতো, দেখতে পারতো, বুঝতে পারতো। জি দিদি আপনি মিউট হয়ে গেছেন। দিদি তো দেখি সবাই এখন ইয়েতে আছে, কাউকে আর দেখা যাচ্ছে যে হ্যাঁ, না। ঠিক আছে। যে কাজটা আমি বোঝাতে মানে দেখাতে গেছিলাম, পড়াতে গেছিলাম, বোঝাতে গেছিলাম, এবার ওটা লিখতে পারে কিনা আমি দেখবো। বলো। 10, writes names of weekdays when dictated, অর্থাৎ যখন তাকে নির্দেশনা দেয়া হচ্ছে তখন সে সপ্তাহের নামগুলো লিখতে পারছে। যখন ইনস্ট্রাকশন দেবে তখন শব্দের নাম লিখতে পারবে। এবার কি ডিকটেশন দিতে হবে। আমি যে শব্দের নামগুলো পড়ালাম
বোঝালাম, ফোনিক দিয়ে বোঝালাম, ও উচ্চারণ করতে পারলো, এবার ডিকটেশন দাও। এটা ওকে লিখতেও জানতে হবে, লিখতে না জানলে তো হবে না, শুধু পড়তে জানলে হবে না। সবার কিন্তু পূর্ণতা চাইতে হলে এই পুরো কাজগুলো করতে হবে, তবে কার্যকারী শিক্ষা হবে। পরের পয়েন্ট পড়ো। 11 writes names of months names when dictated, অর্থাৎ যখন ডিকটেশন দেয়া হচ্ছে তখন সে নামের মাসের নামগুলো লিখতে পারছে। মাসের নামগুলো লিখতে পারছে। যে মাসের নামগুলো আমি ক্যালেন্ডারে শেখালাম সেই মাসের নামগুলোকে আমি ডিকটেশন দিয়ে লেখা শেখালাম একই সাথে, তাহলে আমার দুটো অ্যাক্টিভিটি একসাথে উঠে গেল। আগে তোমরা পড়িয়ে তোলো, পরে গিয়ে সেটা লেখাও, এটা কিন্তু আর করো না। যেই মুহূর্তে যেটা পড়াচ্ছ সেটা যাতে সাথে সাথে লিখতে পারে সেইটা স্টার্ট করো। এবিসিডি চিনিয়ে আমার আগে লাভ নেই, লেখাতে লেখাতে চেনাও, সেটা বরঞ্চ অনেক বেশি লাভবান হবে বাচ্চা। বলো। 12 writes two word phrase when dictated, অর্থাৎ যখন ডিকটেশন দেয়া হচ্ছে তখন সে দুই শব্দের বাক্যাংশগুলো সে লিখতে পাচ্ছে। দাঁড়াও, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। যে ইনস্ট্রাকশন দিলে দুই শব্দের বাক্যাংশ সে লিখতে পাচ্ছে। হ্যাঁ, বাচ্চা যখন ওয়ার্ড লেভেলে পারবে, ওয়ার্ড লেভেলটা অ্যাচিভ করে ফেললো, তখন আমি যাব সেন্টেন্স লেভেলে। কিভাবে শব্দ তৈরি করা, বাক্য তৈরি করা শেখাবো। দুটো শব্দ মিলিয়ে একটা বাক্য, যেমন বড় বল, বড় গাছ, লাল ফুল, কাঁচা কলা, দই আনো, মই নাও, এই যে শব্দগুলো, এই শব্দগুলো বাচ্চা লিখতে শিখবে এবং বলতে শিখবে। টু ওয়ার্ড ফ্রেজেস। ভাত খাবো, ভাত আনো, এই জায়গাগুলো এবার আমরা শেখাতে শুরু করব। বুঝতে পারলাম? 13 writes date month বলা লেখা একসাথে শেখাও। জি ম্যাম। writes date month and year বলো। নোটবুক or board, বোর্ড অথবা তার নোটবুকের মধ্যে সে ডেটের নাম, মাসের নাম, বছরের নাম, তারিখগুলো লিখতে পারবে। এই যে লেখাটা শিখলো, ডেট ক্যালেন্ডারে ডেট আমি আগেই শিখিয়েছি, সাথে সাথে খাতা বই পেন্সিল নিয়ে রোজ বলি বসাতে, তোমরা 1 ঘন্টা করে টেবিল চেয়ারে বাচ্চা নিয়ে পড়তে বসাও, সেই সময় কিন্তু খাতার পাশে ডেটটা লেখা শেখাও। আজ কত তারিখ, যেটা সকালে ক্যালেন্ডারে দেখলো, সেটা যখন সে পড়তে বসবে সেই তারিখটা লিখবে, তবে তো বাচ্চার মুখস্থ হবে। তার মানে কি করছে, মোটর দিয়ে রিড করাচ্ছে। প্রথম ভিজুয়াল রিডিং এলো, তারপরে মোটর দিয়ে ওটাকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার করার এরিয়া তৈরি করে দিচ্ছে টিচার। বুঝতে পারলাম? জি। 14 writes date month and year while writing a leave letter, application form or check, অথবা মানে কোন চেকের, ব্যাংকের চেক অথবা তার লিভের ব্যাপারে সে অ্যাপ্লিকেশনের মধ্যে তার ডেট, মান্থ এবং বছরের ডেটটা সে লিখতে পারবে। আমার সেকেন্ডারি লেভেলের বাচ্চা কোন বয়স থেকে কোন বয়সে আসছে বলো? 11 থেকে 14। 11 থেকে 14। তার মানে কি 14 বছর বয়সে গিয়ে যখন 15 বছর বয়সে বাচ্চা যাবে, তখন কিন্তু সে অ্যাপ্রেন্টিস হিসেবে একটা জায়গায় কাজ করবে। ততদিনে আমাকে ওই লেভেলটাকে তোলবার জন্য আজ থেকে 14 বছর বয়সের মধ্যে ওকে লিভ অ্যাপ্লিকেশন লিখতে শিখিয়ে দিতে হবে। কারণ
আমার টার্গেট কি রইলো? আমার টার্গেট আমার বাচ্চা কাজ করবে, বাচ্চা বসে থাকবে না। কেন আমি সেদিন কেঁদেছিলাম আজ শেখরদা বুঝতে পারছো? অনন্যা কিন্তু লিভ অ্যাপ্লিকেশন লিখতে পারে, তারপরে শেখানোর পরে তাকে ওটা কাজের জায়গায় অ্যাপ্লাই করার কোনো সুযোগ দেওয়া যায়নি। এই কারণে কেঁদেছিলাম। বুঝতে পারছো কষ্টের জায়গাটা কোথায়? একটা সমস্যা আছে যে এখন নর্মাল ছেলেরা ওর থেকে অনেক বেশি লিখেও কাজ পাচ্ছে না। এদেরকে দেবার আগে এই জায়গাটা আরো সেটা সান্ত্বনার জায়গা, সেটা সান্ত্বনার জায়গা, না, সেটা আমার দায়িত্ব অন্যের ঘাড়ে চাপানোর জায়গা। বিদেশের সাথে তুলনা করে লাভ নেই। আমাদের দিকে আমি বিদেশের সঙ্গে তুলনা করছি না, আমি কারোর সঙ্গে তুলনা করছি না। আমার শুধু একটাই প্রশ্ন, যে বাচ্চাটিকে এই লেভেলে তুলতে যা এত বছরের যে সাধনা লেগেছিল, যে শিক্ষা লেগেছিল, সেই সমস্ত শিক্ষা আজ বৃথা হয়ে গেল। এইটা অক্ষমতা, এই জন্য কষ্ট, এই অক্ষমতাটার জন্য কষ্ট। এটা আমি স্যাটিসফাইড হতে পারি, নিজেকে স্যাটিসফাইড করতে পারি কি নর্মাল বাচ্চারাও তো চাকরি পায় না, স্যাটিসফ্যাকশন হয়ে গেল, দায়বদ্ধতাটা এড়িয়ে যেতে পারলাম। এই জায়গাটা করতে হবে, এখনো নেই, এখনো একদমই নেই। দাদা আপনার কথা শোনা যায় না, একটু জোরে বলতে হবে। না বলছি এই জায়গাটা এখন একদমই নেই, এই জায়গাটা তৈরি করতে হবে। এই যে বললেন না যে যেখানে মেনু কার্ডে লেখা থাকবে না গিয়ে বলতে হবে, এই বলাই তো কেউ যায়নি, এরা তো কেউ যে বলেই না যে আমার বাচ্চাটাও একটা কাজ করতে হবে, তাকেও আছে, এই জায়গাটা তো তুলেই ঐন্দ্রিলা জাতীয় সঙ্গীত একাডেমি ট্যালেন্ট সার্চ কম্পিটিশন হচ্ছিল, চৈতালি নাগ চৌধুরীর নাম গেছিল ব্রততী বন্দ্যোপাধ্যায়ের গ্রুপ থেকে কবিতা বলার। আমি যখন আমার ফর্মটা তুলতে যাই, আমি প্রথম অ্যাপ্রোচ করেছিলাম, দাদা এখানে স্পেশাল বাচ্চাদের পার্টিসিপেন্টের কি কোনো জায়গা আছে? ওরা বলেছিল স্পেশাল বাচ্চা মানে? তখন ওদের বসে বুঝিয়েছিলাম প্রতিবন্ধী বাচ্চারা যারা আমার থেকেও ভালো কবিতা বলে, যারা আমার থেকেও ভালো গান করে, তাদের ট্যালেন্টটাকে বার করার কি কোনো সুযোগ আপনাদের কাছে আছে? যদি সম্ভব হয় তাহলে আমার নামের সঙ্গে ওদের নাম অ্যাড করুন। তারা আমার কথায় উদ্বুদ্ধ হয়ে, দেবাশিস বসু এখনো যে আমাকে ছোট বোনের মতো অসম্ভব ভালোবাসেন, তিনি এত বড় দূরদর্শন এবং বেতারের ভাষ্যশিল্পী, তিনি কিন্তু নিজে উদ্বুদ্ধ হয়েছিলেন এই কথায়, বলেছিলেন আপনি আমার চোখ খুলে দিলেন, আপনার বাচ্চাদের আপনি নিয়ে আসুন, আমি ওদের সুযোগ করে দিচ্ছি। আমার বাচ্চারা কিন্তু কবিতা বলে অনন্যা এবং অস্মিতা আমাকে হারিয়ে দিয়েছিল। অনন্যা ফার্স্ট, অস্মিতা সেকেন্ড, আমি কিন্তু সেখানে থার্ড হয়েছিলাম। এটা কিন্তু আমার অহংকার। এই অ্যাপ্রোচটা আমাদের তরফ থেকে যায় কম। সেই তো বললাম একদমই নেই। সেটাই, ওই যে বললাম রেস্টুরেন্টে গিয়ে বলা তো দূরের কথা, বাচ্চাটাকে থামিয়ে দিয়ে যা হোক একটা প্লেট এনে খাইয়ে দেবে, বলতে যাওয়া তো অনেক দূর পরের কথা। এইভাবে ভাবাতে শেখাতে হবে পেরেন্টদের। পেরেন্টরাও বড় অসহায়, ওরাও দিশা জানেন না। যদি জানতেন তাহলে কিন্তু ওরা এই কাজগুলো করতেন না। আরে নিজেই তো দেখলে মনোবিকাশের সবাই যারা পড়াচ্ছে পেরেন্টসরা ভয়ে কিছু কথা বলছে না। এই অসহায়তার জন্যই তো ভয় কথা বলছে না। কিন্তু এই অসহায়তাটা যদি আমি দূর করে দিতে পারি তাহলে ওরা আজকে না হলেও কালকে কথা বলবেই বলবে। এই ভরসা, এই বিশ্বাস আমার আছে। বলো। 15 tells gestures what day is today. সে আজকে কি বার এটা সে বলতে পারবে অথবা অঙ্গভঙ্গি দ্বারা বুঝাতে পারবে।
আজকে কত তারিখ রে? আমরা কাজ করতে করতে ভুলে যাই, আমরা টিচাররাই জিজ্ঞেস করি না। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে জিজ্ঞেস করি, এই লিখতে লিখতে, প্রত্যেকটা পাতায় লিখতে লিখতে জিজ্ঞেস করি আজকে কত তারিখ রে। এইভাবে জিজ্ঞেস করো রেগুলার, প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা বাচ্চাকে ক্লাস ওয়ার্ক দেওয়ার সময় আজকে কত তারিখ রে। তার মানে কি আমি বারবার ড্রিলিং করছি, ড্রিলিং, ওই বলানোর অভ্যেস। এক সময় ও আজকের ডেটটা মনে রাখতে পারবে, দিনের শেষে ওর কিন্তু মনে থাকবে আজকের তারিখটা কত। বুঝতে পারলাম? জি। পরের পয়েন্ট 16 tells time when long hand is at 3, 6, 9, 12 অর্থাৎ ঘড়ির বড় কাঁটাটা 3, 6, 9, 12 ইত্যাদির মধ্যে থাকলে সে না টাইমটা বলতে পারছে। আওয়ার হ্যান্ড দেখে টাইমটা বলতে পারবে। ঘড়ি দেখা চেনানো শুরু। পরের পয়েন্ট 17 tells time with minutes in multiples of 5 অর্থাৎ সে 5 গুণন করে করে যে 5 গুণ করে এটা বলতে পারছে মিনিটের গণনা। অ্যাডিশন শেখানোর পরে টেবিল 2 থেকে 5 টেবিল তুলিয়ে দাও বাচ্চাকে, টেবিলটা মুখস্থ করিয়ে দাও, তাহলেই কিন্তু। হ্যাঁ বলো। এটা কি বন্ধ করে চা খায়, নিজেরাও বন্ধ করে কি সব খাচ্ছে? না খাচ্ছি না, কুকিং করছি। চিন্তা করেন দাদা, খাবে, পাঠাবে তো না। আজকে গন্ধ শোকো, যেদিন সবাই এখানে আসবে সেদিন করে খাওয়াবো। এদিকে চা করতে গেলেই কত কথা, এদিকে হ্যাঁ এই চায়ের কথা আমি বুঝতে পেরেছি দাদা, চায়ের কথা বলো। 18 counts 1 rupee coins and notes up to 10 rupee 10 rupee পর্যন্ত সে রুপি গুলো, কয়েন গুলো সে গণনা করতে পারছে। দিদি আপনি মিউটে চলে গেছেন। এবার খুলেছে? জি। 10 টাকা পর্যন্ত কাউন্ট করতে পারবে। জি, নোট এবং কয়েন। নোট এবং কয়েন। 19 gives change in 1 rupee for 2 rupee, 5 rupee and 10 rupee। সে প্রাইমারি লেভেল থেকে শিখিয়ে দেওয়া হয় এটা। হ্যাঁ সরি, প্রাইমারি লেভেল থেকে কাউন্ট করতে শেখানো হয় টাকা পয়সা। বলো। 2, 5 এবং 10 রুপির চেঞ্জ গুলো দিতে পারবে। দিদি মিউট হয়ে গেছেন। এবার জি এবার ঠিক আছে। 2 টাকা, 5 টাকা, 10 টাকার নিতে পারবে। বলো। 20 pays bills up to 10 rupee in any form of combination of 1 rupee, 2 and 5। 2, 3, 1-এর যে কম্বিনেশন করে সে বিল পে করতে পারবে 10 রুপির। মানি এক্সচেঞ্জ করতে পারবে, কম্বিনেশন মানি এক্সচেঞ্জ। 2, 2, 4 আর 1, 5 টাকা। 3টে 2 টাকা, 3 দুগুণে 6 আর 4টে 1 টাকা, 6 আর 4 10। এই হ্যাঁ কেউই তো নেই, সাইমা ম্যাম ছাড়া আর আমি ছাড়া তো আর কেউ নেই দেখি। অসুবিধা নেই, আমরাই অ্যাটেনশন ভালো দিয়ে আজকে করব ক্লাস। না না সেটা না, মানে আজকে তোমাদের এরিয়া তো তাই কেউ শুনতে চাইছে না। কেন তমন্না ছিল তো? না না কেউ নেই, আমি তো দেখছি কেউ নেই। এটা মানে না দিদি আমি আসিনি। ওই দেখো তমন্না আছে, খালি প্রেমিং করে।
দেখেছো আমার ছাত্রছাত্রীরা কত ভালো, তুমি খালি বোঝো যে ব্লেমিং করে যাচ্ছ। কাউকে দেখা যাচ্ছে না। সামান্য শুনছে। এই এর দিমিকের মন কেমন আছে গো, খবর নিয়েছো কেউ? কারণ স্বামী শুনতে পাচ্ছ আমার? মঞ্জুরি ভাইও তো আছেন। শোনা যাচ্ছে 21। হ্যাঁ বলছি ধারা কেমন আছে, জ্বর হয়েছিল একটু খোঁজ নিও। 50, 25, 10 পয়সা দিয়ে যে রুপি, একটা রুপি হয় 1 রুপি, এইভাবে সে গ্রুপ কয়েনগুলোকে গ্রুপ করতে পারবে। কয়েনে আমরা যাব না এখন, কারণ কয়েন বাদ দিয়ে দেব। টাকা 10 টাকার গ্রুপিং করা, 5 টাকা দিয়ে 5 10 কে 50 টাকা হয়, 5টা 10 টাকা নিয়ে 50 টাকা হয়, এই গ্রুপিং। এখানে কয়েন বলেছে কিন্তু কয়েন তুমি পাবে না, কয়েনের ভ্যালু বর্তমানে অচল, সুতরাং কয়েন শেখাবো না এখন। আমরা এখন টাকা শেখাবো। যেটা বাচ্চা দেখছে সেটা দিয়েই কাজ শেখাবো এখন। আগে কয়েনের চল ছিল তাই কয়েন শেখানো দরকার ছিল, আজ কয়েনের চল নেই তাই কয়েন শেখানোর আর দরকার নেই। আমাদের দেশে দরকার নেই, অনেক বিদেশে কয়েন চলছে, বিদেশের বাচ্চাদের কয়েন দরকার হবে। বাংলাদেশে, হ্যাঁ বিদেশে বাচ্চাদের কয়েন দরকার আছে, কিন্তু বাংলাদেশের মনে হয় না কয়েন দরকার আছে। আছে তোমাদের কয়েন 1 টাকা 10 পয়সা 20 পয়সা চলে? না 10 পয়সা 20 পয়সা নেই, এমনি মাঝে মাঝে দেখা যায় হয়তো 25 পয়সা একটা হাতে পড়ে, তাও একবারই যায়। হ্যাঁ তোমাদের তো টাকা এখন সবারই টাকা, এখন কয়েন নিয়ে খুব একটা কাজ করার দরকার নেই। বলো। গ্রুপস কয়েন্স, এটাও একটা, টু মেক চেঞ্জ সাচ এজ 35 পয়সা 45 পয়সা, ওই একই কয়েনের। তাহলে এটাও বাদ। 24 গিভ চেঞ্জ আপ টু 1 রুপি, এটাও লাগবে না। ওটাও বাদ, 25 পয়সা তুমি খুঁজে পাবে না। হ্যাঁ তারপরে টবাব বাদ। তারপর হচ্ছে 27 এ আছে রাইটস অ্যামাউন্ট লার্জার দেন 1 রুপিস উইথ ডেসিমেলস। দশমিকের ব্যাপার, দশমিক দিয়েছিল, টাকা ওই ভ্যালু চেনাবার ওখানেও ছিল 10 টাকা 25 পয়সা 10 টাকা। একদম তাই। হ্যাঁ কিন্তু 10 টাকা 25 পয়সা তোমরা এখন পাবে না, এখন আর ওইটা লাগবে না, পয়সার জায়গাটা লাগবে না, সব বাদ। 28 এ আছে ডাজ এডিশন উইথ ক্যারি ওভার 3 and more line to deceive। হ্যাঁ 15 টাকা তোমার লাগবে, একদম বাদ দিলে হবে না। 10 টাকা 15 টাকা 25 টাকা 19 টাকা এরকম হতে পারে তো। দিদি মিউট হয়ে গেছেন। হ্যালো শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে। হ্যাঁ বলো। 28 does addition with carry over 3 and more line to digit। বলো। এবার হাতে রেখে মানে সে যোগ করতে পারবে 2 থেকে 3 অথবা 2 এর বেশি ডিজিট গুলো। হ্যাঁ প্রথম ক্যারি ওভারে 1 থাকবে, হাতে ধরা 1 থাকবে, তারপরে হাতে ধরা 2 থাকবে, তারপরে হাতে ধরা 5 থাকবে, তারপরে হাতে ধরা 8 থাকবে। 82 2টা থাকলে হাতে কত থাকবে? 8। বুঝতে পারছো? দিদি এটা যদি আরেকটু বলতেন, এটা অনেক কঠিন হয়ে যায় বাচ্চাদের জন্য প্রথম।
অঙ্কের লোক বলো দেখি। না এটা হলো আমার মনে হয় যে ওই রকম ভাবে করলে তো মুশকিল হবে যে। দাদার কথা বোঝা যাচ্ছে না। না বলছি কি? শোনা যাচ্ছে? হ্যাঁ জি, শোনা এখন শোনা যাচ্ছে, যাচ্ছে। বলো। ও এটা চলে যাচ্ছে আমার ইয়েটা, আমি দেখাতে পারছি। শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ বলছি এরকম ধরো 82 তার সাথে যদি আমি 29 যোগ করি, হ্যাঁ এই যে যোগ হলো 9 + 2 11 এর এই যে 1 এখানে যাচ্ছে ক্যারি ওভার হচ্ছে টেন্স এর ঘর বা ওয়ান্স এর ঘরে, এই জায়গাটা হাতে ধরে করতে হবে। এই জায়গাটা এইভাবে না, দিদি এটা মিউটে হাতে। চলে গেছেন আপনি। কে আমি মিউট? হ্যাঁ না না, ওই যে দিদি মিউটে চলে গেছে। দিদি মিউট করে ফেলছে, ওখানে কোনো কথা হচ্ছে বোধহয়। এটা আসলে হ্যাঁ। কঠিন হয়ে যায় বাচ্চাদের জন্য। না, একটুও কঠিন হয় না। না না কত এইভাবে না, হাতে ধরতে হবে। কত 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 বছরের বাচ্চা বলো? 8 বছর। 8 বছর? হুম। তোমরা 8 বছরের চেকলিস্ট ফলো করছো? আমি তো 8 বছরেরটা পড়াচ্ছি, ওকে এইভাবে করাচ্ছি, সেই জন্যই জিজ্ঞেস করছি। হ্যাঁ, 8 বছরের বাচ্চা ক্যারি করতে শিখলেও অঙ্ক হাতে ধরা পারবে না। আমি এইভাবে করাচ্ছি, এই 2 + 9 11, হ্যাঁ এই একটা যেখানে লিখছি আর টেন্সের ঘরে এই 1টা চলে যাচ্ছে। হ্যাঁ একদম ওপরে লিখে নাও। টেন্সের ঘরে 1টা বুঝলে বুঝবে না, তুমি না একটু ও সাইড করে শেখাও। ও বুঝছে আমি ও। তোমাকে আরো ক্লিয়ার করে বলছি, আর হ্যাঁ তুমি বলো। বোঝাতে পারলে, সাইমা বোঝাতে পারছে না তো। বলো। ওর কাছে কঠিন হয়ে যাবে বাচ্চাকে শেখাতে। হুম, তুমি ক্যারির বেশ কিছু ভিডিও রয়েছে আমার এতে, ক্যারি করছে বাচ্চা, 8 বছরের বাচ্চা, সেটা দেখো, সেটুকু ফলো করো, সেই স্টেপটা ফলো করো, সেই স্টেপিং এ ফেলে দাও, বাচ্চা দুম করে শিখে যাবে। এটা দেখতে হবে দিদি আমারও, এই জিনিসটা অনেক কঠিন না হয়ে এ যায়। তো ও এইভাবে করছে তো। আরে সামন্ত না, সরি, ত্রিশাঙ্ক। ত্রিশাক। ত্রিশাঙ্কে তুমি ক্যারি, আমি তো স্টার্ট করেছিলাম হুম প্রথমে, হুম ও ওই প্রসিডিওরে তো ওর উঠে গেছে, হুম তাই জন্য তুমি ওই জায়গাটা পাচ্ছো, হুম হুম বুঝতে পারছো? হুম ওই প্রসিডিওরে তুলে দিলে বেশি সময় লাগবে না তুলতে, বাচ্চা দুম করে শিখে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না কখন শিখে গেল। হুম। এই প্রসিডিওরে ওই হ্যালো। দিদি মনে হয় আবার মিউটে চলে গেছে। ধনেপাতা দিইনি। আচ্ছা না, ধনে টপটা দিতে পারছে, টবের মাটি। হ্যালো, শুনতে পাচ্ছো? ধনেপাতা দেইনি বলবে। ও, তো শুনতে পাচ্ছ যখন, তখন সর, বলো। বলো। হ্যাঁ না তাহলে ওইটাকে ওই ভিডিও দেখতে হবে। হ্যাঁ, ত্রিশাঙ্কে ওই স্টেপিংটা একবার তোমরা ফলো করো, তাহলেই ওই জায়গাটা উঠে যাবে। পরের পয়েন্ট বলো। 49 does subtraction involving borrowing 2 digit or 3 digit। হুম সে এবার বিয়োগ করতে পারছে ধার করে এনে 2-3 ডিজিটের বিয়োগগুলো। হুম আচ্ছা এইটা যেমন আছে 20, ধরো 32 থেকে হয়তো 18 বিয়োগ হচ্ছে, আলা দিয়ে রেখে, তাহলে এই 2 থেকে বলছে এখান থেকে ধার যখন করলো এটা 12 হয়ে গেল, আর এইটা 3টা কেটে 2 হয়ে যাচ্ছে। এইবারে 12 থেকে 8 বিয়োগ করে 4 করছে, 8 আফটার 12 গুণ করে, তারপরে 1 থেকে 2 বিয়োগ করে 1 করছে। এটা কিভাবে করাবে? এই দেখো, আগে দেখতে হবে ওপরের সংখ্যা কি আছে, হ্যাঁ ছোট বড়, ওপরের সংখ্যা, ওপরে যদি ওপরেরটা ছোট জিজ্ঞেস হয়, করতে হবে। হ্যাঁ ওপরে ছোট থেকে বড়টা বিয়োগ হয় না, তখন এখান থেকে আমি 1 একটা 10 আগে তো বাচ্চাকে বুঝতে হবে ওপরেরটা ছোট, হ্যাঁ সেটা বলতে পারছে, তাহলে ঠিক আছে। সেটা বাচ্চাকে বোঝাতে হবে। এবার ছোট যেটা আছে পাশেরটা
1টার থেকে 1 ধার করো, পাশে যদি 2 থাকে 2 এর থেকে 1 নিয়ে নাও, 2টা কেটে 2 থেকে 1 নিয়ে নিলে কি থাকে? 2 এর বিফোর নাম্বার, 2 এর বিফোর 1। কেটে 1 নিয়েছি, 3টা কেটে 2 মানে করেছি। অটিজম বাচ্চা হলে অনেক দিদি কঠিন হয়ে যায়। একটুও হয় না। 8 বছরের অটিস্টিক বাচ্চা ওই লেভেল তোলা রয়েছে আমার। আমি ওই লেভেলে, আমি তোমাকে নাম বলে দিচ্ছি, ইন্দ্রন, আরজদীপ, রিক সবে স্টার্ট করেছে, এরকম প্রচুর, চিরন্তন, এই ছেলেটাও কিন্তু ম্যাডামের কাছেই পড়তো, বৃষ্টি। এই ছেলেটাও ম্যাডামের কাছেই পড়তো। এখন এই লকডাউনে তো আর আসছে না। চিরন্তন, বৃষ্টি, এই ত্রিশাঙ্ক তো এই কাজটাই করছে। বৃষ্টি, তোমার ওই বাচ্চাটার নামটা কি? ওই বিশাল, হ্যাঁ, মোহনীশ, তুই কার নাম বলবো তোমার? ইভেন অর্ঘপ্রিয় সাবট্রাকশন করছে তো, ওরা সব তো অবির বাচ্চা ওপেন বেসিক এডুকেশনের। এবার ওপেন বেসিক এডুকেশনে যেতে গেলে এই বিয়োগ অঙ্ক জানতে হবে তো, না হলে তো ওপেন বেসিক এডুকেশনে পাবে না যেতে। দিদি আপনি মিউটে চলে গেছেন। হ্যাঁ, ওপেন বেসিক এডুকেশনে যেতে হলে, পড়াশুনো করাতে হলে আমাকে এই বিয়োগ এই লেভেলে শেখাতে হবে। 8 বছরের মডারেট অটিস্টিক বাচ্চা যদি পারে, তোমার মডারেট অটিস্টিক বাচ্চা পারবে না কেন? সিস্টেমে আসো, বারবার বলছি। ওই ফ্রেমওয়ার্কে না গেলে কোনোদিনই তোলা সম্ভব হবে না। ফ্রেমে ফেলো, টাস্কে ফেলো, এই জায়গাগুলো তৈরি করো। বলো। 30 identifies or names a 1 liter 1 kg measuring jars weighing stone, অর্থাৎ 1 কেজি বা 1 লিটার এগুলো সে কোনো জারে বা পাথর এগুলো একটু ইয়া করে ওয়েটটা করে সে আইডেন্টিফাই করতে পারবে এবং বলতে পারবে। মেজারিং কাপ দিয়ে মেজার করে বলতে পারবে। মেজারিং কাপকে ইউজ করা, আজকে দেখো ভোকেশনালে যাবে বাচ্চা, আমি যদি এক্ষুনি মেজারিং কাপ ইউজ করতে না শেখাই, তাহলে কিন্তু আমার বাচ্চা ভোকেশনালে গেলে আর টিকতে পারবে না, লেভেলটা পড়ে যাবে। কিভাবে? মেজারিং কাপ, ওই ওকে দিয়ে মেজারিং কাপ দিয়ে দাও, ওই 2 কাপ চাল নে, 2 কাপ ডাল নে, 1 কাপ চিনি দে। এই যে জায়গাগুলো শেখাতে শেখাতে মেজারিং কাপ ইউজ করা বাচ্চা শিখে যাবে। ছোটবেলা থেকে চাল নিতে শেখাও, ডাল বাড়তে শেখাও, তারপর বাকি সব বাচ্চা শিখে যাবে এমনি এমনি। পরের পয়েন্ট পড়ো। tells the use of balance, মানে সে সমতাটা বুঝতে পারবে, বলতে পারবে, যেমন মনে হয় 1 কেজি এখানে 1 কেজি সমান সমান। ওজন, উইং মেশিনে ওজন করা, এই কতটা চাল নিলে ওজন কর, কতটা ডাল নিলে, আমি খাবো না, মেরে ফেলে দেবো, কতটা দিলে, ওই ওটা কি বলে, ময়দা দিলে। আজকে বাচ্চাকে যদি বেকিং এ ফেলো, তুমি বেকিং ইউনিটে ফেলো, যে বেকিং করতে শিখবে বাচ্চা, তখন তুমি কি করাবে? তখন তো এই মেজারিং গ্লাস ইউজ করা, উইং মেশিন ইউজ করা, এগুলো শেখাতে হবে, না হলে তুমি বেকিং এর কাজে বাচ্চাকে নিয়োগ করতে পারবে না। বুঝতে পারলাম? ফুড প্রসেসিং এর কাজে তুমি বাচ্চা নিয়োগ করতে পারবে না। এই জায়গাগুলো তো জব এরিয়া তৈরি হয়ে রয়েছে। এর কিভাবে ফুড প্রসেসিং এ বাচ্চাকে ফেলবে এই কাজগুলো না শেখালে? এই ব্যবহারগুলো যদি না জানে। বলো। 32 measures kg of vegetables and pulse, অর্থাৎ ডাল বা সবজির কেজি হিসেবে সে মেজার করতে পারবে, মাপতে পারবে। ডাল বা সবজি, তার মানে কত
গুলো শেখাতে হবে ভাবো। গেলে এসব কিনতে গেলে 1 কেজি মাল নিতে পারবে, সেগুলো তো এখানে অনেক স্পেসিফিক করছে জিনিসটা। একদম তাই। আমার বাচ্চা যখন 14 বছর বয়স হয়ে যাবে, প্রি ভোকেশনে যাবে, তো তার তো ভোকেশন তৈরি হবে সেই সময়। তার মানে ও যদি এই সময় থেকে আমি ওকে না শেখাই, তাহলে আমি ওকে বেকিং এ পাঠাবো কি টেলারিং এ পাঠাবো কি এতে কুকিং এ পাঠাবো, সেটা আমি জানবো কি করে, বুঝবো কি করে? আমাকে এই স্কিল গুলো তো এই সময় তুলে দিতে হবে। আমি কিন্তু 5 বছর বয়স থেকে যদি একাডেমি না তুলি, তাহলে এই স্কিল গুলো কোনোদিনই বাচ্চা অ্যাচিভ করতে পারবে না। আমাকে লাস্ট অব্দি শুনতে হবে আমার বাচ্চা আর পারলো না। দোষটা কিন্তু আমার ছিল, আমি তোলাতে পারিনি, টেকনিক অ্যাপ্লাই করতে পারিনি। এই টেকনিক অ্যাপ্লাইটাই হচ্ছে ট্রেনিং। দিস ইজ টাস্ক অ্যানালিসিস, আর কোনো রাস্তা নেই। তোমাদের বারবার বলছি যে যত ক্লিয়ার টাস্ক অ্যানালিসিস করবে, সে তত বাচ্চাকে তুলতে পারবে তাড়াতাড়ি, ফ্রেমওয়ার্ক করতে পারবে, না হলে পসিবল নয়। ভালো করে বুঝে নাও, খুব ইম্পর্টেন্ট পার্ট এগুলো। পরের পয়েন্ট 33 identifies or names a measuring rod or tape. Measuring আজকে বাচ্চা টেলারিং এ গেল, 1 মিটার কাপড় নে, লেন্থের হিসাব ছোটবেলা থেকে বাচ্চা আমরা পড়ে আসি। 1 মিটার কাপড় নে, 1 ইঞ্চি করে কাটো। কি করে শেখাবো যদি লেন্থ মেজারিং রড আজ থেকে 11 বছর বয়স থেকে অভ্যেস না করি? 14 বছর বয়সে গিয়ে তখনও পারবে, 11 বছর বয়স থেকে যদি এক্সপোজার না দিই, 14 কেন 25 বছর বয়সে গিয়েও সে পারবে না। তাহলে আমাকে কোন বয়সে কি এক্সপোজার দিতে হবে সেটা কিন্তু আমার এই ইউনিটে শেখাচ্ছে। এই জন্যই দরকার ট্রেনিং। দিদি এটা শেষ, এখন অকুপেশনাল। আজকে একটু রাখবো। হ্যাঁ রাখো, রান্না করছে আমাদের 9টা 34। খাচ্ছে যাচ্ছে, আমাদের পাচ্ছি না। তো আজকে একটু রাখলে ভালো হয়, আচ্ছা, যদি তোমাদের পারমিশন থাকে। না অবশ্যই দিদি। তাহলে আজকে গুড নাইট। গুড নাইট। গুড নাইট দিদি। আজকে একটু রাখছি। দাও আরেকটু দাও। সাইড বাই কি আসছে? বাই বাই। বাই। আর কি কেউ নেই? হ্যাঁ রাখছি, টাটা। হ্যাঁ দিদি ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। জি দিদি, আমার কাছে সরি গো আজকে। না অসুবিধা নাই। হুম। আচ্ছা, গুড নাইট। সাইড হ্যালো হ্যালো, ভাইয়া। ক্লাস কি শেষ? হ্যাঁ হ্যাঁ দিদি, আজকে একটু আছেন, ব্যস্ত আছেন, বলে গেছেন হ্যালো, রেকর্ডিং বন্ধ করতে সাইমা হবে। আছেন? সাইমা আপা? জি 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 দাদা। সাইমা আপা আছেন? জি জি ভাইয়া, আমি আছি এখনো।